ওকে, তো সবাইকে গুড ইভিনিং। আবারও আশা করি সবাই ভালো আছো। তো আমাদের বেশ দীর্ঘ কতদিনে তোমাদের লাস্ট পড়ানো কবে হয়েছিল? 15 তারিখে? জি স্যার। তাহলে প্রায় কত, 10 দিন, 9 দিন, এক সপ্তাহ ছুটি আমরা কাটলাম। এখনও তোমাদের মনে হচ্ছে যেন ছুটি কাটেনি। এখন ছুটি কাটাতে থাকো আর পরে গিয়ে কান্না করতে থাকো। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা তাহলে আজকে শুরু করি। আমাদের ক্লাস হচ্ছে 6th মান্থের 4th ক্লাস। আমরা পড়ছিলাম অ্যাডভান্স রিডিং রাইটিং, তাই না? অ্যাডভান্স রিডিং রাইটিংয়ের আমরা পয়েম পড়ছিলাম কিছু। 1 থেকে 6 নম্বর পর্যন্ত পয়েম হয়েছে না? কত থেকে? আমি তো এটা কি চেঞ্জ করি না ওই সময় নাকি, বুঝলাম না তো। প্রথম 6টা পয়েম হয়েছে না আরও বেশি হয়েছে? 12 পর্যন্ত আরো হয়েছে। বেশি হয়েছে স্যার। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে স্যার বেশি। বেশি হয়েছে। মানে লিখতে আমি মনে হয় ভুলে গেছি। আজকে 13 থেকে 18 পর্যন্ত পড়বো, বা যতটুকু হয় আর কি। তাহলে অলরেডি আমরা পড়েছি 1 থেকে 6, 7 থেকে 12, এটা পড়া হয়েছে। এখন আমরা পড়বো হচ্ছে 13 থেকে। দেখি, আচ্ছা সবার কাছে তো বই আছে নাকি? দেখো তো এই কবিতার মধ্যে কোনটা কোনটা পরিচিত, কোনটা কোনটা অপরিচিত, সেটা একটু দেখতে হবে। দেখি, আমাদের আজকে হচ্ছে 13, দ্য ক্র্যাব ডেইজ ইউথ। মাস হ্যাভ আই ট্রাভেলড, আই মেট আ ট্রাভেলার ফ্রম অ্যান এন্টিক ল্যান্ড, শ্যাল আই কম্পেয়ার এটা দ্য তো টু পড়া হয়েছে সামার্স স্যার, ডে। ওজিমান্ডিয়াস। হ্যাঁ, এটা ওজিমান্ডিয়াস, এটা সনেট 18, টু ড্যাফোডিলস, আই ওয়ান্ডার লনলি এজ এ ক্লাউড, when I consider on his blindness, it was roses, roses all the ways. প্যাট্রিয়ট। How do I love thee? Let me count the ways, because I could not stop for that. Where the mind is without fear, my heart lifts up. O Mary, she dwelt among the untrodden ways. Blow, blow the winter wind, death be not proud. এই তো। তাহলে এর ভিতরে এইটা মনে হয় আমাদের পড়া হয়নি নাকি? এটা মনে হয় পড়া নাই, আছে? জি স্যার। না স্যার, 13-14 পড়া নেই। 14 পড়া নাই? 14টা তো আমাদের ইয়াতে পাবো আমরা, জন কিটসের একটা কবিতা। ঠিক আছে, জন কিটসের যখন আমরা পড়বো, না এখনই পড়াই দিব, সমস্যা না, যাতে ওখানেও যাতে আমাদের আর পড়তে না হয়, কারণ এটার সাথে রিলেটেড যেহেতু। এটা পরীক্ষায় এসে গেছে নাকি, কোনটা যেন আসছে এবারে পরীক্ষায়? আমি কি ওটা সালগুলো দেই নাই? এই যেটা এসেছে 2024-এ, ঠিক আছে, এবার পরীক্ষা এটা আসছে 2024। আমি একটু ঠিক লিখে দিই। এটা আমরা পড়বো তবুও, যেহেতু আমাদের ইয়ার সাথে আছে, জন কিটসের সাথে। তারপরে এই দুটো পড়া শুরু করি। স্যার 15টাও একটু পড়াই দিন। আচ্ছা, দেখছি। এখানে জাস্ট বিপরীতমুখী বিষয়গুলো একটু দেখানো হয়েছে। হ্যাঁ, বিপরীতমুখী যে বিষয়গুলো সেগুলোকে একটু দেখানো হয়েছে, যে আসলে এভাবে চলে কিনা বা চলতে পারে কিনা। একই সাথে আমরা তো ওই যে স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং পড়ছিলাম না, মনে আছে? জি স্যার। স্টপিং বাই উডস অন আ স্নো ইভিনিং, মনে আছে কবিতাটার কথা? জি স্যার। জি স্যার। আচ্ছা, ওখানে আমরা দেখেছিলাম যে একই সাথে বিউটি এনজয় করা আর একই সাথে দায়িত্ব পালন করা, দুটো একসাথে কি হতে পারে বলো? না স্যার। হ্যাঁ, দুটো একসাথে চলে না। হয় দায়িত্ব পালন করতে হবে, আর নয় এনজয় করতে হবে। জীবনটা এরকম হয় না একসাথে দুইটা। তুমি দুটা কাজ একসাথে করতে পারবা না। তুমি ভালো রেজাল্টও করতে চাচ্ছ, আবার তুমি নিজের মতো এনজয় করতে চাচ্ছ, এরকমটা হবে না। তোমাকে যে কোনো একটার দিকে থাকতে হবে। হয় তুমি জীবনের প্রতি সিরিয়াস হও, আর না হয় তুমি তোমার আনন্দ বিনোদনের প্রতি খুশি হও। এর বাইরে তুমি করতে পারবা না কিছু, এর বাইরে সম্ভব না। হ্যাঁ, তো
তো যাই হোক, তাই বলছে এখানে এরকম বিপরীতমুখী দুটো বিষয়কে দেখানো হয়েছে, যেগুলো অবশ্যই বুঝতেই হবে যে আমাদের একসাথে চলে না। কেমন? ক্র্যাব ডেইজ অ্যান্ড ইউথ ক্যান নট লিভ টুগেদার, মানে একসাথে দাদু আর একই সাথে নাতি কখনো কি এক মানসিকতার হবে? বলো, দাদু এবং নাতি কি এক মানসিকতার হবে? না না স্যার। তাই বলতেছে ক্র্যাব ডেইজ মানে কি একদম বয়সের ভারে নুয়ে পড়েছে এমন মানুষ, আর ইউথ যে এখন টকবগে গরম রক্ত, এই দুইজন মানুষ কখনোই একসাথে থাকতে পারে না। কারণ কি? ইউথ ইজ ফুল অফ প্লেসেন্স, এজ ইজ ফুল অফ কেয়ার। হ্যাঁ, এইজ মানে কি? এইজ বয়সের ভার, সব সময় এক না একটা টেনশন, তাই তো, সব কিছু নিয়ে একটা সিরিয়াসনেস, এরকম একটা কিছু। আর ইউথ সবসময় কেমন? আনন্দ, বিনোদন, মজাতেই তারা জীবন চালাতে চায়। ইউথ লাইক সামার মর্ন, ইউথ হচ্ছে কেমন? সামার মর্নিং। সামারের সেই স্প্রিংয়ের, আমরা বলতে পারি স্প্রিংয়ের সকাল যেমন না শীত না গরম, একটা এনজয়েবল অবস্থা, ঠিক এখানেও তেমন সেই সময়টা। আর এইজ লাইক উইন্টার ওয়েদার। আর বৃদ্ধ বয়স বা প্রাপ্তবয়স্ক ভাব সময়টা হচ্ছে কার মতো? শীতের সকালের আবহাওয়ার মতো, যেটা কি করতে পারে না বলো? নড়তে চড়তে পারে হ্যাঁ, না। যে একদম সকালে পুরো আমাদেরকে জমিয়ে দেয়, উৎফুল্ল থাকতে দেয় না, হ্যাঁ, জরাজীর্ণতায় কাঁপতে হয়, এরকম। ইউথ লাইক সামার ব্রেভ, তাহলে ইউথ লাইক সামার হচ্ছে ব্রেভ, Brave. সাহসী। এইজ লাইক উইন্টার বেয়ার, বেয়ার মানে কি? শূন্য, গাছপালাতে পাতা নাই, সব কিছু ধরে গেছে। ইউথ ইজ ফুল অফ স্পোর্টস, ইউথ সব সময়। বলো। সামার ব্রেভটা কি? সামার ব্রেভ মানে সব কিছুতে উত্তেজনা, যেমন বসন্তে কি থাকে? সব কিছুতে একটা উত্তেজনা ভাব আছে না? বলো। থাকে। প্রকৃতির মধ্যে একটা সাহসিকতা, এখানে ব্রেভ মানে হচ্ছে সব কিছু এনজয় করার একটা মানসিকতা, সেন্সে বোঝানো হচ্ছে, ঠিক আছে তো? এই জি স্যার, বুঝতে আচ্ছা। তারপর ইউথ ইজ ফুল অফ স্পোর্ট, এজ ইজ ব্রেথ ইজ শর্ট। হ্যাঁ, ইউথে সবসময় সব কিছুতে একটা বিনোদন, একটা মজা, একটা আনন্দ, একটা প্লেজার। আর বয়সে কি? বয়সের ভার হচ্ছে শর্ট। অতএব ইউথ ইজ নিম্বল, নিম্বল মানে কি? বেশ মানে কি, চপল যেটা আমরা বলি না, সবসময় যে দৌড়ে বেড়াতে পারে, সে সবসময় উত্তেজিত, এরকম আর কি, নিম্বল। আর এইজ ইজ লেম, লেম মানে কি? পঙ্গু নাকি? এইজ হচ্ছে পঙ্গু, জি স্যার। চড়তে পারে না, নড়তে পারে না। ইউথ ইজ হট অ্যান্ড বোল্ড, এইজ ইজ উইক অ্যান্ড কোল্ড। ইউথ ইজ ওয়াইল্ড অ্যান্ড এইজ ইজ টেম, এইজ আই ডু অ্যাভর্তি। সুতরাং এইজকে আমি করি কি? অ্যাভর মানে কি? গ্রিন। ঘৃণা করি। অন্যদিকে ইউথ আই ডু অ্যাডোর, আমি তোমাকে পছন্দ করি। সুতরাং ও মাই লাভ ইজ ইয়ং, সুতরাং আমার লাভ মানেই ইউথ, ইয়ং। এইজ আই ডিফাই দি, আমি তোমাকে পছন্দ করি না, তোমাকে আমি ঘৃণা করি। ও সুইট শেপার্ড হাই দি, ফর মি থিংস দাও স্টেট সো লং। হ্যাঁ, অতএব শেফার্ডকে বলতেছে। হ্যাঁ, সেই কার এই কবিতাটা? দেখো, উইলিয়াম শেক্সপিয়ার মানেই শেফার্ড থাকবে, বার্ড থাকবে নাকি, ট্রি থাকবে, নেচার থাকবে। অতএব সে বলতে যাচ্ছে, ও সুইট শেফার্ড হাই দি মানে কি? হাই মানে ওয়েলকাম তোমাকে, যে তুমি অন্তত আমার মনে হয় তুমি অনেক দিন এরকমভাবে ইয়ং থাকবে, যে আমি অলরেডি বৃদ্ধ হয়ে গেছি। উইলিয়াম শেক্সপিয়ার নিজের কথা বলতেছে, তাই তো, যে আমি বৃদ্ধ হয়ে জি, গেছি, কিন্তু সে ওই শেফার্ডকে দেখে বলতেছে তুমি এখন অনেক দিন তুমি ইয়ং থাকবা, তুমি ইউথটাকে এনজয় করবা, তোমার কাছে এমনটাই মনে হবে। আর আমাদের এইজ হয়ে গেছে, আমাদের বয়স হয়ে গেছে, এভরিথিং সিমস টু বি আনএনজয়েবল, বোরিং। হ্যাঁ, মানে নিরস একটা ভাব, যেন আমরা সবসময় ডাল, এরকম একটা জীবন আমরা যাপন করতেছি। তো এটা জাস্ট একটা কম্পারেটিভ স্টাডি উইথ ইউথ অ্যান্ড এইজড টাইম, এবং দেখিয়েছে যে কোনটা আমাদের কাছে আকাঙ্ক্ষিত, প্রত্যাশিত, আর কোনটা না, এটা জাস্ট দেখানো হয়েছে, ঠিক আছে? তো যদি আমরা একটু সামারিটা পড়ি তাহলে দেখো পোয়েম দ্য ক্র্যাব এইজড অ্যান্ড ইউথ অফ এন অ্যাট্রিবিউট টু উইলিয়াম শেক্সপিয়ার highlights the sharp contrast between the vitality of youth and fragility of old age. It emphasizes that two stages of life are incompatible and cannot exist in harmony. মানে দুটা ভিন্নমুখী, দুটো একসাথে টিকতে পারে না। The poem begins by stating that Crabbe's age and youth cannot live together. Youth is described as a time of joy, pleasure and freedom, while old age is full of worries and burdens.
Through vivid imagery, youth is compared to a bright summer morning, whereas age is likened to harsh winter weather. This symbolic contrast illustrates the energy and warmth of youth against the coldness and barrenness of age. The poet continues to stress the differences. Youth is full of sports and activities, while old age struggle with weakness and shortness of breath. এই যে breath weak. Youth is quick, bold and passionate. সবসময় নিম্বল, যেটা কুইক, সবসময় চপল, হ্যাঁ, বা হচ্ছে চম্পট দেয়, দ্রুত, সব কিছুতে আকাঙ্ক্ষা, সব কিছুতে দ্রুততা. Whereas old age is slow, cold and tame. These lines underline how youth is associated with vigor and excitement, while old age is likened with decline and restriction. অতএব the final stanza reveals the poet's personal feeling. He openly declares his love for youth and his dislike for old age. Youth is adored and celebrated, while age is rejected and defied. বুঝতে পারছো তো মিনিংগুলো নাকি? জি স্যার। The speaker calls upon his young love, symbolized as a shepherd, urging him not to delay, for life is short and fleeting. সুতরাং in summer, the poem portrays youth as a season of energy and happiness, while age represents decay and sorrow, emphasizing the tension between two stages of life. থিমটা কি এখানে মেইনলি? থিম ইজ দ্য স্টার কন্ট্রাস্ট বিটুইন ভাইটালিটি অফ ইউথ অ্যান্ড দ্য ডিক্লাইন অফ ওল্ড এজ। এটাই ওইগুলোই বারবার এবার বলা হয়েছে নাকি? এখানে কি জি একটার প্রতি আকাঙ্ক্ষা, একটার প্রতি প্রত্যাশা, একটার প্রতি ভালো লাগা, আর একটার প্রতি ঘৃণা, আর একটার প্রতি বিটারনেস, এইভাবেই দেখিয়েছে প্রত্যেকটা জায়গায়। দেখো পয়েট পজিশন কি, দেখো দুটা বিষয়ের মধ্যে দ্য পয়েট ক্লিয়ারলি পজিশন হিমসেলফ ইন ফেভার অফ ইউথ অ্যান্ড এগেনস্ট ওল্ড এজ, ওল্ড এজের প্রতি। অ্যাটিটিউড কি, অ্যাডমারেশন ফর ইউথ অ্যান্ড ডিসডেন ফর ওল্ড এজ অ্যান্ড আ প্যাশনেট আর্জেন্সি। তারপর হচ্ছে জেনেরিক ফর্ম কি, এটা একটা লিরিক পয়েম। তারপরে ফিগার অফ স্পিচ আছে এখানে কিছু কিছু, ওগুলো তো তোমরা বুঝবাই, ওটা জাস্ট একটু পড়ে নিবা। তা কি বোঝা গেল কবিতাটা? জি স্যার। আচ্ছা, জি, একটু স্যার। আমাকে 2 মিনিট সময় দাও। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো যেটা পড়ালাম সেটা নিয়ে কোনো সমস্যা আছে? না স্যার। আচ্ছা, তো দাঁড়াও আর একটু ওয়েট করো। আচ্ছা, তাহলে আমরা 14 নম্বর পয়েমটা পড়ি। কবিতাটার নাম হচ্ছে অন ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার। চ্যাপম্যান বুঝো কে? আমরা হিস্ট্রিতে এখন অতদূর যাই নাই। স্যার উনি ইলিয়াড আর ওডিসিটা ট্রান্সলেট করছেন জর্জ চ্যাপম্যান। হ্যাঁ স্যার, এটা আমাদের জন কিটসের কবিতায় আছে স্যার। হ্যাঁ, ওটাতে আছে। দেখো এই যে জর্জ চ্যাপম্যান, তিনি মোটামুটি শেক্সপিয়ারের সময় ছিলেন। দেখো সময়টা কতটুকু, 1559 to 1634। আমরা জানি শেক্সপিয়ারের জন্ম কোন সময় ছিল? 1564 নাকি? 1564। হ্যাঁ, দেখো এই সময় না, এবং 1616-তে শেক্সপিয়ার মারা গেছেন, ইনি 1634-এ মারা গেছেন। তো তিনি ছিলেন একজন ড্রামাটিস্ট, ট্রান্সলেটর এবং পয়েট। দেখো তার কিন্তু আমরা ওইভাবে নাম জানি না, জানি বলো তো? তিনি কিন্তু শেক্সপিয়ারের সমকালীন একজন ড্রামাটিস্ট, তারপরও তার নামটা অত আমরা চিনি না বা জানি না। তিনি প্রধানত যে জন্য বিখ্যাত, হি বেস্ট রিমেম্বার্ড ফর হিজ ট্রান্সলেশন অফ হোমার্স ইলিয়াড অ্যান্ড ওডিসি অ্যান্ড দ্য হোমারিক। দেখো কি নাম দেখতে পারছো? কি বলতে যাচ্ছে এটা? বত্র চমায়াছিয়া নাকি? হ্যাঁ, গ্রিক কোনো নাম। তো এই যে ইলিয়াড এবং ওডিসি তিনি ট্রান্সলেট করেছেন, তাহলে ইলিয়াড এবং ওডিসি কোন ভাষার? ওদের অরিজিনাল ভাষা কি এই দুটার? গ্রিক। হ্যাঁ, গ্রিক ল্যাঙ্গুয়েজ, তাই না? তো গ্রিক, দেখো শেক্সপিয়ার কিন্তু ওই সময় গ্রিক পড়তেন, ল্যাটিন পড়তেন। সেই সময় ইংলিশ মানুষেরা প্রধানত গ্রিক বা ল্যাটিন এইগুলোকে পড়তেন, কারণ তারা যাতে ওই সাহিত্য পড়তে পারে। কারণ যত তখনকার যুগের জ্ঞান অর্জনের, জ্ঞান চর্চার ভাষাই ছিল হয় ল্যাটিন আর না হয় গ্রিক। এখন যেমন কি জ্ঞান চর্চার ভাষা কি বর্তমান সময়ের, বলো? ইংলিশ। 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 হ্যাঁ, তাহলে সেই ইংলিশ আজ শক্তিশালী হয়েছে ওই গ্রিক লিটারেচার বা গ্রিক ফিলোসফি পড়ার মাধ্যমে, রোমান লিটারেচার বা ফিলোসফি পড়ার মাধ্যমে। হ্যাঁ, আর সেই ইংরেজি আজকে শক্তিশালী নিজে। তো
তো সেটাই এখানে দেখানো হয়েছে যে যখন তিনি ট্রান্সলেট করেছেন, এখন চিন্তা করো তিনি ছিলেন হচ্ছে 16 সেঞ্চুরি বা 17 সেঞ্চুরি একজন ড্রামাটিস্ট, আর জন কিটস কোন সময় ছিলেন বলো? রোমান্টিক রোমান্টিক এজ। সেটা কত দেখো, যে 1700 মানে মোট করে ধরো 19 শতকের, তাহলে দুইজনের মধ্যে বয়সের পার্থক্য কত বলো? প্রায় কত, 200 বছর না? 200 বছরের হ্যাঁ, কাছে। প্রায় 200 বছর। তাহলে 200 বছর, তাহলে তিনি ট্রান্সলেট করেছেন 200 বছর আগে বা 150 বছর আগে। সেইটা মানে যখন যদি তুমি মানে ওডিসি বা ইলিয়াড যদি না পড়ে থাকো, তাহলে এর চমৎকারিত্ব তো তুমি বুঝবা না, এর ভিতরে কি ওয়ান্ডার আছে সে তুমি বুঝবা না। বুঝতে পেরেছো? কেউ কি পড়ছো এগুলো বলো? না স্যার। না স্যার। আমি ইলিয়াড এবং ওডিসিটা ফার্স্ট ইয়ারে পড়েছিলাম উডমান লাইব্রেরি বগুড়ার। বুঝতে পারছো? আমি লাইব্রেরিতে খুব যেতাম আগে, এবং লাইব্রেরিতে ইংলিশ বইয়ের যে জায়গাটা ছিল লাইব্রেরিয়ার মানে শেলফটা, সেখানে আমি টার্গেট নিয়ে পড়ছিলাম যে এই বইগুলো আমি সব পড়ে ফেলবো। তো তার ভিতরে এই দুটো পড়েছিলাম। মানে যখন পড়তাম বিকেলে দুপুরের দিকে যেতাম কলেজ শেষ করে, দিয়ে তারপরে ওখানে মোটামুটি 2টা দিন তারপরে মেসে গিয়ে খাইতাম। এই 2-3 ঘন্টা ওখানে লাইব্রেরিতে কাটাতাম। এই বইগুলো যখন পড়তাম মনে যেন স্বপ্নের কোনো জগতে যেন চলে গেছি, হ্যাঁ, মনে যেন আমি আর এইখানে নাই, এরকম লাগতো। তো ওইগুলো জন কিটস যখন পড়েছেন, ওই বইগুলো পড়ার মাধ্যমে তিনি ব্যাপকভাবে ওয়ান্ডার স্ট্রাক হয়েছেন, হ্যাঁ, অবাক হয়ে গেছেন, যেটা যেন এক একটা জগতের মতো। এক একটা রাইটিং মানে কি, এক একটা জগৎ বা এক একটা পরিবার বা এক একটা জাতি সৃষ্টি করা। হ্যাঁ, আমরা কি অ্যাজ ইউ লাইক ইট পড়ছি না? জি স্যার। জি স্যার। তাহলে মনে হচ্ছে না যেন ওটা একটা গ্রাম বা এলাকার একটা বা একটা পরিবারের একটা বিশেষ ঘটনা? এটা কি মনে হচ্ছে যে এটা কাল্পনিক কোনো কাহিনী বা গল্প? না স্যার। বলো। না। কাল্পনিক কোনো কাহিনী বা গল্প বলে মনে হয় না। মনে হয় কি এগুলো যেন কোথাও হয়েছে, মনে যেন ইতিহাসের মতো বাস্তব কোনো কাহিনী, তাই না? এরকমটাই কিন্তু আমাদের কাছে মনে হয়। তো এখানেও সেই বিষয়টাই মেইনলি দেখানো হয়েছে। তো যখন জন কিটস এগুলো পড়লেন তখন তিনি অবাক হয়ে গেলেন, মার্ভেলড হয়ে গেলেন। তাই তিনি এটা বলতে চাচ্ছেন যে আমি তো হয়তো অনেক দেশ ঘুরেছি বা অনেক জায়গায় গেছি বা অনেক কিছু, হ্যাঁ, বুঝেছি, কিন্তু এই দেখো এই হোমারের চ্যাপম্যানস হোমার নামটাই খেয়াল করো, হ্যাঁ, যে যখন আমি অন ফার্স্ট লুকিং ইনটু মানে কি, যখন আমি প্রথম দেখলাম বা প্রথম পড়লাম, কি পড়লাম? চ্যাপম্যানস হোমার, মানে হোমারের চোখে মানে কি, চ্যাপম্যানের চোখে হোমার। মানে যেহেতু চ্যাপম্যান হোমারকে ট্রান্সলেট করেছেন, অর্থাৎ ট্রান্সলেট করা মানে হোমারকে তিনি বুঝেছেন, তার মেন্টালিটিটা বুঝে তিনি ওটাকে ইংরেজিতে ট্রান্সলেট করেছেন। তার মানে ওটা তখন তিনি বলতে চাচ্ছেন চ্যাপম্যানস হোমার। আর চ্যাপম্যানস হোমার্স মানে হচ্ছে হোমারের ওডিসি এবং ইলিয়াড, এই দুটাকে। এগুলো যখন তিনি প্রথম দেখলেন বা প্রথম পড়লেন তখন তার মানসিকতা কেমন হলো, এখানে সেটাই বলতে, দেখো, মাস্ট হ্যাভ আই ট্রাভেলড ইন দ্য রিয়ামস অফ গোল্ড। বলছে আমি প্রচুর ভ্রমণ করেছি। রিয়ামস মানে কি, জগৎ। গোল্ড মানে কি, গোল্ডেন টাইমের। ঠিক আছে? তো মানে কি, অতীত সময়কে আমরা কি বলি, ভালো সময় বলি না? বলো, একটা কথা আছে না যে যায় দিন ভালো আসে দিন কি উত্তম, খারাপ। হ্যাঁ, আসে দিন খারাপ। এখানে তিনি সেটা বলতে আছেন যে আমি অনেক ট্রাভেল করেছি, কোথায়? ইন দ্য রিয়ামস অফ গোল্ড অ্যান্ড ম্যানি গুডলি স্টেটস অ্যান্ড কিংডম সিন। এবং আমি কত মানে কি, গুডলি মানে কি, সেরকম চমৎকার চমৎকার রাজ্য দেখেছি, রাষ্ট্র দেখছি। অ্যান্ড রাউন্ড ম্যানি ওয়েস্টার্ন আইল্যান্ডস আই হ্যাভ বিন। এবং আমি এই যে ওয়েস্টার্ন আইল্যান্ড মানে কি, এই যে পুরো ইউরোপ মহাদেশ, এই মহাদেশটা একটা আইল্যান্ডের মতো মনে করো। ঠিক আছে? তো এখানে অনেকগুলো ছোটো ছোটো আরও দ্বীপ রাষ্ট্র আছে, বিশেষ করে ইংল্যান্ড তো নিজে একটা আইল্যান্ড দ্বীপ, নাকি? এটা কি, এটা দ্বীপ রাষ্ট্র না ইংল্যান্ড? জি স্যার। এটা তো মেনল্যান্ড থেকে দূরে, মেনল্যান্ড থেকে ইংলিশ চ্যানেল দিয়ে বিভক্ত, এবং মোটামুটি উত্তর মহাসাগর এবং আটলান্টিক মহাসাগরের সংযোগ স্থলে অবস্থিত। তাই বলতেছে যে আমি অনেক কি দেখছি, রাউন্ড ম্যানি ওয়েস্টার্ন আইল্যান্ডস হ্যাভ আই বিন, আমি গিয়েছি, কত ওয়েস্টার্ন আইল্যান্ডে গিয়েছি। হুইজ বার্ডস, দেখো, বার্ডস ইন ফিল্টি টু অ্যাপোলো হোল্ড, যেখানে বার্ড মানে কি বলো? স্যার কবি। কবিরা কি করে? অ্যাপোলো দেবতাকে, ফিল্টি বলতে কি বোঝায়? দেখো, ইন ফিল্টি টু অ্যাপোলো মানে অ্যাপোলো দেবতার প্রতি কেমন তারা
লয়াল Loyalty লয়াল দেখায়, হ্যাঁ, যে আমি অনেক জায়গায় গেছি যেখানে অ্যাপোলো দেবতার প্রতি লয়াল মানে বুঝতে হবে প্যাগানিজমে বিশ্বাসী। এরকম অনেক মানুষ দেখেছেন যারা এরকম প্যাগান দেব দেবীতে বিশ্বাসী। জন কিটস কোন ধর্মের ছিলেন? হোয়াট ওয়াজ দ্য রিলিজিয়ন অফ জন কিটস? বলো। জেনারেলি যদি আমরা রিলিজিয়ন দিয়ে একটু ভাবতে চাই, তাহলে কোন রিলিজনের? তিনি কি প্যাগান ছিলেন না ক্রিশ্চিয়ান ছিলেন? বলো তো। স্যার খ্রিস্টান। সন্দেহ আছে? না স্যার, কারণ ততদিন তো খ্রিস্টানিটি হ্যাঁ। অনেক ইনফ্লুয়েন্স করছিল। দেখি তিনি আসলে ধর্মে কি ছিলেন আর ধর্মে বিশ্বাসী কেমন ছিলেন। দেখো এখানে খেয়াল করো, বলছে হোয়াইল রেইজড উইদিন দ্য ক্রিশ্চিয়ান ট্রেডিশন, তিনি আসলে ক্রিশ্চিয়ান ট্রেডিশনে বড় হলেও জন কিটস ওয়াজ নট ফর্মালি রিলিজিয়াস অ্যান্ড অফেন অ্যাপিয়ার্ড আনকনসার্ড উইথ কনভেনশনাল রিলিজিয়ন। তিনি এই কনভেনশনাল রিলিজিয়নে বিশ্বাসী ছিলেন না। তিনি বরং কী করতেন, তিনি বলছে ইহি আজ দি অ্যাবান্ডনিড, তিনি ক্রিশ্চিয়ানিটি ত্যাগ করেন এবং বিকামিং আ সিকার আফটার ট্রুথ, তিনি সত্যের সন্ধানী হন। হু বিলিভড ইন সুপ্রিম বিং, মানে এরকম প্রাতিষ্ঠানিক ধর্ম দিয়ে গডকে পাওয়াতে তিনি বিশ্বাসী ছিলেন না। তিনি ছিলেন সত্যিকার গডকে খোঁজা নিয়ে ব্যস্ত। হ্যাঁ, তিনি যে আসলে প্রাতিষ্ঠানিক ধর্ম মানুষকে কি করছে, একটা ঠিক রাজনীতি যেমন একটা সংগঠন, ওইরকম একটা সংগঠনের মধ্য দিয়ে তারা বড় করতেছে, যেখানে সত্যিকারের ধর্ম পালন হয়ই না অধিকাংশ ক্ষেত্রে। ঠিক আছে তো, এই জন্য তিনি কী করলেন, প্রাতিষ্ঠানিক যে ধর্মীয় ব্যাপারটাকে ত্যাগ করে তিনি সত্যিকার অর্থে সুপ্রিম বিং বা গড বা ঈশ্বরকে তাকে তিনি সন্ধান করেছেন। তাহলে তিনি এই ডগম্যাটিক রিলিজিয়ানকে ফলো না করে নন ডগম্যাটিক স্পিরিচুয়ালিটি তিনি ফলো করেছেন। হ্যাঁ, তো যাই হোক, এই জন্য তিনি দেখাচ্ছে বিভিন্ন বিষয় স্টাডি করেছেন, বিভিন্ন বিষয় জানার চেষ্টা করেছেন, কোন ধর্মে কে এসেছে। হ্যাঁ, যে প্যাগান যে আমরা যাদেরকে প্যাগান বলতেছি, হতে পারে তারাও আমাদের থেকে অনেক বেশি রিলিজিয়াস ছিল, থাকতে পারে কিনা বলো। আমরা তো ইডিপাস পড়ছি না, ইডিপাস পড়ছি তো নাকি? ইডিপাস যখন লেখা হয়েছে তখন পৃথিবীতে এই যে ক্রিশ্চিয়ান বা ইসলাম বলে যে ধর্মের কথা আমরা এখন জানছি, এগুলো কি ছিল ওই সময় বলো তো? এইভাবে ছিল না। তাহলে তখন প্যাগানিজমে বিশ্বাসী ছিল। তাহলে সেই প্যাগান সময়েও আমরা দেখতে পাচ্ছি ওদের ভিতরে আমরা যে রিলিজিয়াস কোড অ্যান্ড কন্ডাক্ট মেনটেন করতেছি, সত্য কথা বলা, দেবদেবীতে বিশ্বাস করা, মানে আমরা ঈশ্বরে বা আল্লাহতে বিশ্বাস করার মতোই তারা কিন্তু মনে করত। অর্থাৎ এই যে বেসিক জায়গাটা কিন্তু সবাই একইভাবে মেনটেন করেছে। চুরি করা পাপ, মিথ্যা বলা পাপ, তাই না, খুন করা পাপ, হ্যাঁ, যেগুলো মোটামুটি ইনসেস্ট পাপ, এইরকম পাপ আমরা যেগুলোকে মনে করি তারাও মনে করতো। শুধু একেশ্বরবাদী যে ধারণাটা সেটা ওদের ভিতরে ছিল না, তারা দেবদেবীতে বিশ্বাস করতো। আর আজকে একেশ্বরবাদী ধারণা এসেও কি আমরা তাদের মতো এত ভালো হতে পেরেছি বলো তো? তখন তারা নাই বুঝতো না, তখন এত মানুষ শিক্ষিত ছিল না, ধর্ম সম্পর্কে জানতো না। এখন তো মানুষ ধর্ম সম্পর্কে বেশি জানে নাকি? জানে না বলো? আগে কয়জন কোরআন পড়তে পারতো, এখন তো সবাই মনে হয় যে কোরআন পড়তে পারে। অন্তত বাংলাতেও ট্রান্সলেট হয়েছে, বাংলা দিয়ে তো মানুষ কোরআন অন্তত পড়ে এখন, পারে না বলো? বা বাইবেল বা গীতা পড়ে না বলো? তাহলে এখন বেশি রিলিজিয়াস হওয়া উচিত ছিল মানুষকে, নাকি তখন বেশি হওয়া উচিত ছিল? কোনটা? কোন সময় মানুষ আরো বেশি ধার্মিক হওয়া উচিত ছিল? কোন সময়? এখন। কিন্তু তাদের মতো কি ধর্মভীরু আমরা এখন আছি? বলো না। এখন তো মোটামুটি আমরা ধর্মকে সাথে নিয়ে দুর্নীতি করছি না? এই যে মোটামুটি একটা মাস চলে গেল, এই এক মাস আমাদের জন্য কি ধর্মের মাস হয়েছে না বিজনেসের মাস হয়েছে? কোনটা বেশি হয়েছে বলো তো? হ্যাঁ, বাঙালিদের জন্য একটা বিজনেসের মাস হয়েছে। হ্যাঁ, অনেকের জন্য ধর্মে হয়েছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এটা একটা বিজনেসের মাস হয়েছে। বুঝতে পেরেছো? তো যাই হোক, তুমি এখন যেখানেই যাবা, যেখানে গেছো, ঈদের জন্য বাড়তি দিবেন না? ঈদের জন্য তো বাড়তি একটা দিতেই হয়, ঠিক আছে তো? তো ওইরকম একটা এখনো তো চাইছে, এখনো চাচ্ছে। ওইটা তো বললাম যে এটা একটা ধর্মের মাস হয়নি, এখানে আমাদের সংযমের মাস হয়নি, বরং এই সময় আমরা আরও বেশি অসংযমী হয়ে গেছি। ঠিক আছে তো? বরং ধর্মের নামটাকে ব্যবহার করে আমরা খানিক বিজনেস করে নিয়েছি, তাই হচ্ছে অবস্থা। তো যাই হোক, তো সেটাই ক্ষেত্রে যে ধর্ম আসলে কি, সেই বিষয়গুলোকে তিনি করেছেন। ওই জন্য আমি এই কথাটা বললাম যে ধর্মীয় বিশ্বাসটা কোন দিক থেকে তিনি আলোচনা করছেন। বলছে হুইজ বার্ডস ইন ফেলটি টু অ্যাপোলো হোল্ড। তাহলে অনেক দেশ আমি ঘুরেছি, অনেক দেশ আমি গেছি যেখানে ওইরকম অ্যাপোলো দেবতাকে তারা সম্মানের সহিত মানে, যেমন এখন আমরা আল্লাহ বা ঈশ্বরকে মানছি। অফ মানে
অফ ওয়ান ওয়াইড এক্সপেন্স হ্যাড আই বিন টোল্ড। হ্যাঁ, এবং আমাকে অনেক সময় বলা হয়েছে, দেখো হ্যাড আই বিন টোল্ড মানে কি, মানে আই হ্যাড বিন টোল্ড মানে কি, আমি বলেছিলাম না, আমাকে বলা হয়েছিল। আমাকে বলা হয়েছে। হ্যাঁ, মানে এই যে কথাগুলো, এই যে ভ্রমণগুলো তিনি করছেন, অনেক রাজ্য দেখছেন, অনেক ওয়েস্টার্ন আইল্যান্ড, তিনি এগুলো কি সরাসরি করছেন না বই দেখার মাধ্যমে করেছেন? বই পড়ার মাধ্যমে। বই পড়ার মাধ্যমে নাকি? তাই বলছে এরকম বই পড়ার মাধ্যমে আমিও জানতে পেরেছিলাম একসময় অফ ওয়ান ওয়াইড এক্সপেন্স, একটা বিশাল রাজ্যের কথা। দেখো হ্যাড আই বিন টোল্ড, যে রাজ্যটা কি হয়েছিল, দ্যাট ডিপ ব্রাউড হোমার রুলড অ্যাজ হিজ ডিমেন্স। ডিপ ব্রাউড হোমার কেন বলা হচ্ছে? ব্রো, তাই তো, এই যে ডিপ ব্রো মানে তার ব্রোটা এরকম ছিল আর কি, সেই হিসাবে তাকে এখানে বিশেষ ব্যবহার করা হয়েছে। তাহলে দ্যাট ডিপ ব্রাউড হোমার রুলড অ্যাজ হিজ ডিমেন্স, ডিমেন্স মানে রাজ্য হিসাবে যে হোমার শাসন করত। হোমার শাসন করা মানে কি, হোমার কি রাজা ছিল নাকি রাইটার ছিল, কোনটা? রাইটার। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই একটা নাটক বা একটা ড্রামা লেখার ক্ষেত্রে সবচেয়ে বড় ডমিনেন্ট হচ্ছে রাইটার। সে নিজের মতো করে এগুলোকে, যেমন অ্যাজ ইউ লাইক ইট যিনি লিখছেন বা ইডিপাস রেস্ক যিনি লিখতেছেন, তিনিই মোটামুটি ক্যারেক্টারগুলোকে ডমিনেট করেছেন, তাই না? যে এই ক্যারেক্টারটা আমি এইভাবে তুলে ধরবো, এই ক্যারেক্টারটা এইভাবে তুলে ধরবো, একে ব্যর্থ বানাবো, একে সফল বানাবো। অতএব এখানে যেমন সে নিজের রাজ্য পরিচালনা করতেছে, এরকমভাবে তিনি যেন তার নিজস্ব ক্রিয়েটেড রাজ্যটাকে তিনি যেন পরিচালনা করতেন। তাই বলছে এগুলো আমি শুনেছি। তাহলে আমি অনেক রাজ্য তো দেখছি, কিন্তু তারপরে আমি শুনেছি এর থেকেও একটা ওয়াইড এক্সপেন্স কিংডম আছে, যে কিংডমের রাজা হচ্ছে কে, এই ডিপ ব্রাউড হোমার। সেটা সে রাজ্যের মতো করে শাসন করেছে। কিন্তু আমি শুনেছি, হ্যাঁ বলতেছে আমি শুনেছি হোমার সম্পর্কে, ইয়েট ডিড আই নেভার ব্রেথ ইটস পিওর ফ্রিন, কিন্তু আমি এই হোমারের এত সুন্দর যে পিওর ব্রেথ মানে এত সুন্দর যে প্রক্রিয়া, এত সুন্দর যে একটা সলেমনিটি, এটা আমি ততদিনেও জানতে পারিনি, টিল আই হার্ড চ্যাপম্যান স্পিক আউট লাউড অ্যান্ড বোল্ড, যতদিন না পর্যন্ত আমি চ্যাপম্যানের এই হোমারের যে কথা নিয়ে লাউডলি বা বোল্ডলি স্পিক করা, মানে কি বলা বা ট্রান্সলেট করা, এই ট্রান্সলেটটা আমি যতদিন না শুনেছি ততদিন পর্যন্ত আমি এটা দেখি নাই, কিন্তু শুনেছি আমি। কিন্তু কখন আমি দেখলাম, যখন চ্যাপম্যান হোমারের, তাই তো, মানে চ্যাপম্যানের হোমার আমি দেখলাম বা চ্যাপম্যানের ট্রান্সলেশন আমি দেখলাম, তখন আমি বুঝতে পারলাম যে কত রাজ্য দেখছি তার থেকে সবচেয়ে ওয়াইড এক্সপেন্স হচ্ছে হোমারের রাজ্যটা। তাহলে হোমার যে লেখালেখি করছেন, তাই তো, যে জগৎ সৃষ্টি করেছেন, এর মতো জগৎ আর হতে পারে না। কি কথা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, ঠিক যখন আমি হোমার পড়া শুরু করলাম তখন কেমন হলো, তুমি মনে করো রাস্তা দিয়ে হাঁটতেছো, হঠাৎ করে দেখা গেল এক ব্যাগ সোনার টাকা, তাই তো, তুমি হাত দিয়ে তুলে ব্যাগ খুলে দেখলা এক ব্যাগ, কি বলো, গোল্ড কয়েন। কেমন হবে, তুমি কেমন হয়ে যাবা, কেমন হবা, কিছু মনে করবা না? হ্যাঁ, পুরো আশ্চর্য হয়ে যাওয়া, নাকি আরে বাবা কী আবিষ্কার করে ফেললাম আমি, এ রে বাবা, একদম তুমি মনে হয় মাতাল হয়ে যাবা, ব্যাপারটা এরকম। তো চ্যাপম্যান এই হোমার পড়ার পর, তাই তো, চ্যাপম্যানের এই হোমার পড়ার পর জন কিটসের এই অবস্থা। তাই বলছে দেন আই ফেল্ট, আমার কাছে মনে হলো যেন আমি কেমন হয়ে গেছি, সাম ওয়াচার অফ দ্য স্কাই, যারা হচ্ছে ওই যে দেখে না, কি বলো ওটাকে, হ্যাঁ জ্যোতিষ বিজ্ঞানী আছে না, যারা আকাশের তারা নক্ষত্র দেখে ভবিষ্যৎবাণী করতে পারে, বা নতুন নতুন তারা বা হচ্ছে নক্ষত্র আবিষ্কার করে, নতুন কোনো নক্ষত্র দেখতে পেলে তারা কেমন হয়ে যায় বলো, খুশি হয়ে যায় না, যে আজকে নতুন একটা আবিষ্কার করেছি। ঠিক আমার কাছে ওইরকম একটা মনে হলো, আমিও যেন ওইরকম আকাশের নক্ষত্র, তাই তো, গবেষণাকারী একজন ব্যক্তির মতো হয়ে গেলাম। কেমন হয় যখন হোয়েন আ নিউ প্ল্যানেট সুইম ইনটু স্কিন, মানে চোখের, হ্যাঁ চোখের সীমার ভিতরে যখন নতুন প্ল্যানেট সে দেখতে পায়, একজন জ্যোতিষ বিজ্ঞানী যেমন খুশি হয়ে যায়, তাই তো, আনন্দে মাতাল হয়ে যায়, আমিও তেমন হয়ে গেছিলাম। কি দেখে হয়ে গেছিলাম এরকম, বলো কাকে দেখে? চ্যাপম্যানস হোমার। হ্যাঁ, চ্যাপম্যানসের হোমার পড়ে আমার ওইরকম, দেখো আমি ওইরকম হয়ে গিয়েছিলাম। আচ্ছা, মিনিংটা দিই, তাই না? এখানে একটা কি ইউজ করা হয়েছে, কি ধরনের ইউজ করা হয়েছে এখানে বলো তো, লিটারি টার্ম সিমিলি, তাই তো। এই যে দেখো বলছে এই লাইন, দিস লাইন ফ্রম জন কিটস পোয়েম ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার ডেসক্রাইব দ্য প্রোফাউন্ড অস্ট্রাক ফিলিং অফ ডিসকভারিং আ নিউ ওয়ার্ল্ড থ্রু লিটারেচার। হ্যাঁ, এইটা বোঝানোর জন্য, অস্ট্রাক মানে কি, অবাক হয়ে যাও, আশ্চর্য হয়ে যাও। কম্পেয়ারিং হিমসেলফ টু অ্যান অ্যাস্ট্রোনমার ফাইন্ডিং আ নিউ প্ল্যানেট
তাহলে একজন অ্যাস্ট্রোনমার যখন নতুন কোনো প্ল্যানেট খুঁজে পায় তখন যেমন চমৎকৃত হয়ে যায়, আশ্চর্য হয়ে যায়, তিনিও হয়েছিলেন। কিটস এক্সপ্রেস দ্য থ্রিলিং অ্যান্ড আনএক্সপেক্টেড অ্যান্ড হামলিং রেভলিউশন হি এক্সপিরিয়েন্সড হোয়াইল রিডিং জর্জ চ্যাপম্যানস ট্রান্সলেশন অফ হোমার্স এপিক পোয়েট্রি। এটা বোঝান, তাই তো? ওয়াচার অফ স্কাই মানে হচ্ছে অ্যাস্ট্রোনমার, তাই তো? যারা নতুন কোনো প্ল্যানেট দেখলে যেমন আনন্দে খুশিতে নেচে ওঠে, তেমনিভাবে এখানে সুইম ইন্টু কিন মানে তাদের চোখের সামনে ভেসে ওঠা বা চোখের সামনে ধরা দেওয়া, মানে চোখের বা তারা তো দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে নাকি, ওই দূরবীক্ষণ যন্ত্রে যখন ধরা পড়ে তখন যেমন খুশি হয়। আবার আরেকটা সিমিল ইউজ করা হয়েছে, শুধু যে ওয়াচার অফ দ্য স্কাই তা নয়, অথবা লাইক স্টাউট কর্টেজ। স্কর্টেজকে বলো? স্যার স্প্যানিশ অ্যাডভেঞ্চার স্যার। হ্যাঁ, এটা আরেকজন অ্যাডভেঞ্চারার, তাই তো? যার উদ্দেশ্য কি ছিল? দ্বীপ আবিষ্কার করা নাকি? যেমন হচ্ছে ওই যে তোমার এই যে এটা, হ্যাঁ দেখো, স্প্যানিশ কনকুইস্টেডর হু লেড দ্য এক্সপেডিশন কজিং দ্য ফল অফ দ্য ড্যাশ ড্যাশ ইত্যাদি মেক্সিকো দ্বীপের কাছে গেছিল যখন, হ্যাঁ দেখো, কনকুয়েস্ট অফ মেক্সিকো, তিনি মেক্সিকো জয় করেছিলেন। তা তিনি যখন প্রথম দেখতে পাইলেন তাহলে তার কাছে কেমন লাগলো, তা সেটা এখানে বোঝানো হয়েছে। তো দেখো এখানে বলছে যে ওরকম স্টাউট কর্টেজের মতো হয়েছিলাম আমার অবস্থা, দেখো, অর লাইক স্টাউট কর্টেজ উইথ অ্যান ইগল আইজ, যে সবসময় ইগলের মতো চোখ দিয়ে দেখতেছে কোথায় একটা দ্বীপ পাওয়া যাবে। তারপরে যখন দেখতে দেখতে হঠাৎ করে একটা দ্বীপ আসলো, হি স্টেয়ার্ড অ্যাট দ্য প্যাসিফিক, মানে কি? সে প্যাসিফিক মানে কি? প্রশান্ত সাগরের দিকে তাকিয়ে সবসময় একটা দ্বীপ খুঁজতেছে, সবসময় দ্বীপ খুঁজতেছে, খুঁজতে খুঁজতে হঠাৎ করে কি হলো, তার ইগল আই দিয়ে দেখতে পাইলে একটা দ্বীপ। তখন কেমন হলো? অ্যান্ড অল ইজ মেন লুকড অ্যাট ইচ আদার উইথ আ ওয়াইল্ড সারমাইজ। একটা ওয়াইল্ড সারমাইজ মানে কি? ওয়াইল্ড মানে কি? উন্মাদের মতো নাকি? মানে তার দৃষ্টিভঙ্গি দেখে উন্মাদের মতো তারা এইটুকু ভাবতে পারলো যে কি, তারা কি দেখছে? সাইলেন্ট বাট আপন আ পিক ইন ড্যারিয়েন, মানে হঠাৎ করে তারা কি দেখতে পাইলো বলো? স্যার একটা দ্বীপ দেখে এই যে ড্যারিয়েন, তাই তো? এই যে এই জায়গাতে আছে, এই যে পানাম, এই যে কলম্বিয়া, এই জায়গাটা, হ্যাঁ মেক্সিকোর কাছাকাছি দেশ। আমরা একটু যদি দেখি ম্যাপে, সরি, আবার ড্যারিয়েন ন্যাশনাল পার্ক, দেখো এই জায়গায় না, এইখানে দেখো, এখানে কতগুলো দ্বীপ রাষ্ট্র আছে না, ছোট 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 ছোট। তো এরকম একটা রাষ্ট্র তিনি যখন দেখতে পাইলেন তখন কি খুশি যে হইলেন নাকি? তার যারা তার লোক নাবিক যারা ছিল তারাও মোটামুটি অবাক হয়ে গেল এর অবস্থা দেখে, হ্যাঁ মানে তারা হতবাক হয়ে গেছিল। হতবাক হয়ে কেমন হয়ে গেছিল? পুরো সাইলেন্ট হয়ে গেছিল। দেখো, হি স্টেয়ার্ড অ্যাট দ্য প্যাসিফিক সাইলেন্টলি তিনি প্যাসিফিকের দিকে তাকিয়ে অবাক হয়ে গেলেন। আপন আ পিক ইন ড্যারিয়েন, ড্যারিয়েনের যে পিক মানে কি? একটা কি পর্বতের চূড়া নাকি? চূড়া। হ্যাঁ, চূড়া বা একটা দ্বীপের, মানে মূল কথা হলো তিনি একটা নতুন দ্বীপে আবিষ্কার করলেন। নতুন দ্বীপ আবিষ্কার করে যখন এই যে কর্টেজ সহ তার নাবিকেরা যেমন অবাক হয়ে গেছিলেন, তেমনিভাবে এখানে জন কিটসও কি হোমারের ট্রান্সলেশন পড়ে এইরকম হতবাক হয়ে গেছিলেন যে কি জগৎ আমরা পাচ্ছি নাকি? এর ভিতরে কত কিছু আছে। এখানে বিশ্বাস আছে, যুদ্ধ আছে, ভালোবাসা আছে, ঘৃণা আছে, প্রতারণা আছে, রাগ বিদ্বেষ সব এখানে আছে। অতএব এটাই যেন একটা রাজ্য, এটাই যেন একটা ওয়াইড এক্সপেন্স কিংডম, সেটা তিনি দেখিয়েছেন। কি বুঝতে পারছো কি বলা হলো? যদিও এর আরও অংশটুকু আছে, এটুকুই আমরা আপাতত এখানে পাচ্ছি। দেখো আমরা একটু সামারিটা পড়ে নিই, আর তোমরা দেখো যে কোথাও যদি না বুঝতে পারো বলবা। তাহলে জন কিটস সনেট on first looking into Chapman's Homer expresses the poet's excitement and wonder after encountering Homer's epic through George Chapman's famous English translation. At the beginning, Keats reflects on his experience as a reader and lover of literature. He describes his journey through the realms of gold. তাহলে তার এই মানে পড়ার জার্নিটাকে তিনি রিয়ামস অফ গোল্ড বলতে চাইছেন, মিনিং দ্য রিচ ওয়ার্ল্ড অফ ক্লাসিক্যাল লিটারেচার অ্যান্ড পোয়েট্রি। He has read many works by great poets and traveled through imagination across various kingdoms and islands celebrated in verse. মানে এগুলো তিনি কল্পনায় বইয়ের মাধ্যম দিয়ে বই পড়ে পড়ে তিনি এগুলো ঘুরেছেন। তারপর বলছে হাউএভার ডেসপাইট হিয়ারিং অ্যাবাউট গ্রেটনেস অফ হোমার সম্পর্কে জানার পরেও
দ্য লেজেন্ডারি গ্রিক পোয়েট কিটস হ্যাড নেভার ফুলি এক্সপিরিয়েন্স দ্য ডেপথ অ্যান্ড পাওয়ার অফ হিজ ওয়ার্ক, কিন্তু তার সে পড়তে পারেনি, কারণ কি সেগুলো কিসে ছিল? গ্রিক ল্যাঙ্গুয়েজে ছিল, তিনি তো সেটা জানতেন না। তাই জন্য দ্য টার্নিং পয়েন্ট কামস হোয়েন কিটস রিডস চ্যাপম্যানস ট্রান্সলেশন। আনলাইক প্রিভিয়াস ভার্সন, চ্যাপম্যানস রেন্ডারিং স্পিক উইথ আ নিউ এনার্জি, ডেসক্রাইব অ্যাজ লাউড অ্যান্ড বোল্ড। তিনি আরও নতুনভাবে যেন তিনি এগুলোকে ট্রান্সলেট করেছিলেন, আরও বেশি মানে কি বলবো আকর্ষণীয় করে, আপিলিং করে তিনি যেন লিখেছিলেন। অতএব দিস ট্রান্সলেশন অ্যালাউজ কিডস টু গ্রাস্প হোমার গ্র্যান্ডার ফর দ্য ফার্স্ট টাইম। দ্য ইম্প্যাক্ট ইজ সো ওভারওয়েলমিং দ্যাট কিডস রেজর্টস টু পাওয়ারফুল সিমিলিস। এখানে তিনি তার ফিলিংটাকে প্রকাশ করার জন্য দুটা সিমিল ইউজ করেছেন, তাই তো, টু এক্সপ্রেস হিজ ফিলিং। হি কম্পেয়ার্স হিমসেলফ ফার্স্ট টু অ্যান অ্যাস্ট্রোনমার হু সাডেনলি ডিসকভার্স আ নিউ প্ল্যানেট filled with awe at a vast new world. Next, he likens himself to the explorer Hernan Cortes, who, upon first seeing the Pacific Ocean, felt astonishment so great that his men could only gaze at each other in silence. তারা যেন অবাক হয়ে দেখতে থাকলো, শুধু অবাক হয়ে গেছিল, কথা বলার আর কিছু নাই। এইরকম আর কি, যেমন অবাক হয়েছিল আমাদের জন কিটসও তেমনি অবাক হয়েছিলেন। Thus the sonnet captures the transformative power of literature. Keats conveys how a great translation opened new horizons for him. একটা ট্রান্সলেশন, তাই না, একটা ট্রান্সলেটেড ওয়ার্ক কীভাবে নতুন একটা জায়গা বা একটা জগতের মানুষের কাছে নতুন কিছু খুলে দিতে পারে, তার একটা এক্সাম্পল। ইকুয়েটিং দ্য ডিসকভারি অফ হোমার্স জিনিয়াস টু মনুমেন্টাল ডিসকভারিজ ইন সায়েন্স অ্যান্ড এক্সপ্লোরেশন, দ্য পোয়েম সেলিব্রেটস পোয়েট্রিজ অ্যাবিলিটি টু এক্সপ্যান্ড হিউম্যান ইমাজিনেশন অ্যান্ড ইন্সপায়ার প্রোফাউন্ড ওয়ান্ডার। তাহলে এখানে যে থিমটা মেনলি, এখানে থিমটা হচ্ছে লিটারেচারের প্রতি, যে লিটারেচার যে আমাদের কী ধরনের নতুন তথ্য জ্ঞান এগুলো দিতে পারে সেটা দেখানো। দেখো বলছে দ্য সেন্ট্রাল থিম হচ্ছে ইজ দ্য ট্রান্সফরমেটিভ পাওয়ার অফ লিটারেচার অ্যান্ড দ্য সেন্স অফ ওয়ান্ডার দ্যাট কামস ফ্রম ডিসকভারিং নিউ রিয়ামস অফ হিউম্যান ইমাজিনেশন। এটা এখানে তার বর্ণনা করা হয়েছে। তো যাই হোক, এখানে তিনি কেমন হয়েছেন, মুডটা কেমন? ও ওয়ান্ডার অ্যান্ড এক্সিলারেশন, এই একটা মুড আমরা এখানে পাচ্ছি। টোনটা কেমন হবে? অ্যাডমাইরেশন। কার প্রতি অ্যাডমাইরেশন বলো? অ্যাডমাইরেশন, এক্সাইটমেন্ট অ্যান্ড রেভারেন্ট। ও রিফ্লেক্টিং দ্য পয়েন্টস ইমোশনাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল রেসপন্স টু হোমার্স এপিক থ্রু জর্জ চ্যাপম্যান ট্রান্সলেশন। তো বুঝতে পারছো তাহলে নাকি? জি স্যার। জি স্যার। কোথাও বুঝতে অসুবিধা আছে কোনো জায়গায়? না স্যার। আচ্ছা, ভেরি গুড। দেখো আর যদি থাকে 30 সেকেন্ড টাইম দিলাম। আচ্ছা, তাহলে কারো সমস্যা নেই? ভেরি গুড। না স্যার। তারপরে পয়েমটা কি ছিল বললা পড়ায় দিতে, কি সম্পর্কে? ওজিম্যান্ডিয়াস সম্ভবত। এইটা কি যেন বললে, এটা কি না এটা না, কোনটা? জি স্যার, এইটা। এটা আচ্ছা, ঠিক আছে। না স্যার। না স্যার। আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ আমাকে? শোনা যাচ্ছে? আচ্ছা, সবাই শুনতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে ওজিমান্ডিয়াস নামে একটা কবিতা, শেলির লেখা, যেটা আমরা ফার্স্ট ইয়ারে সম্ভবত রিডিং স্কিলসে পড়েছিলাম। যাই হোক, এখন অনেকে আছে হয়তো নতুন যারা পড়নি, জন্য একটা পড়ে দিচ্ছি। তার আগে একটা ইমেজ দেখে আসি, তাহলে বুঝতে আমাদের জন্য সুবিধা হবে। দেখো, ওজিমান্ডিয়াস, এই যে দেখতে পাচ্ছ, এটা দেখা যায় জি স্যার। ইমেজটা?
জি জি স্যার। স্যার, দেখা এইটা যাচ্ছে। আমাদের বাংলাদেশের একটা ইতিহাসের কথা মনে করিয়ে দিচ্ছে বর্তমানে ঘটে যাওয়া রিসেন্টলি ঘটে যাওয়া একটা কাহিনী কি বলতো স্যার শেখ মুজিব মাথা ভেঙে হ্যাঁ হয়ে যায়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যত মুরাল ছিল হ্যাঁ সেগুলো যে ভাঙা হয়েছে সেগুলো এখন ভেঙে পড়ে আছে এরকম আছে না হলো তো এটাই মানে এইটা যখন ঘটলো তখন এই কবিতার কথাটা মনে পড়েছিল বুঝতে পেরেছ যে সময়ের সাথে সাথে আরটা হচ্ছে প্যাট্রিয়ট কবিতাটা প্যাট্রিয়ট আর ওজিমান্ডিয়াস এই দুটো কবিতাটা এই কবিতা কিন্তু এর সাথে যায় যায় কিনা বলো হুম হ্যাঁ স্যার হ্যাঁ, একদম মিলে যায় ঠিক আছে যে সময়ের সাথে সাথে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সব কিছু একসময় শেষ হয়ে যায় উঠে যায় ক্ষমতা কোনো কিছুই আর থাকে না সব উতরে যায় সব শেষ হয়ে যায় হ্যাঁ এখানেও সেটাই দেখানো হয়েছে বুঝতে পারছো তো যাই হোক দেখি আমরা কি বলে দেখেন কি আছে মাথা পড়ে আছে পা দুটা দাঁড়িয়ে আছে হয়তো ইনি খুব শক্তিশালী ছিলেন নাকি আর চারিদিকে কোনো রাজ্য আছে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না শুধু মরুভূমি আর মরুভূমি গাছপালা পর্যন্ত নাই কি দেখা যাচ্ছে বলো হুম মরুভূমিতে স্যার একটা মূর্তি ভাঙা মূর্তি। হ্যাঁ ভাঙা মূর্তি পড়ে আছে আরে বাবা এরা কিছুক্ষণ আগে মেসেজ কি বাস ফেরি থেকে বাস ইয়ার ভিতর পড়ছে দৌলতদিয়া ফেরিঘাটে বাস উল্টে নদীর ভিতর ফেরিতে উঠতে গিয়ে না নামতে গিয়ে বুঝতে পারছো স্যার রিসেন্ট নিউজ। হ্যাঁ রিসেন্ট নিউজ চিন্তা করে দেখো তাহলে হ্যাঁ ফেরিতে গাড়ি উঠতে গিয়ে বাস পানির ভিতর এক্সাম পড়ে গেছে স্যার। কি আর ঈদের ছুটিতে মানুষ কত মরে না বাস উল্টে অ্যাক্সিডেন্টে মোটরসাইকেল থেকে শুরু করে কত কাহিনী মানুষ এত খারাপ কেন একটু সাবধানতা অবলম্বন করবে এটা কি উঠতাম যাও এটা তাই সেটা দেখাচ্ছে এইটাই তাহলে এখান থেকে এটাও বোঝাচ্ছে যে সব ক্ষমতাই একসময় শেষ হয়ে যাবে কোনো কিছুই চিরস্থায়ী নয় এরকম একটা বিষয় এখানে দেখানো হয়েছে তো দেখো আমরা যদি একটু খেয়াল করি কবিতাটায় পাবো হ্যাঁ তো এখানে একজন স্পিকার বলতেছেন মনে করো কবি নিজেই একজন স্পিকার সরি হ্যাঁ এখানে একজনের কাছ থেকে শুনেছে আর কি তাই বলছে একজন ট্রাভেলারের কাছ থেকে শুনেছে তাই বলছে আই মেট আ ট্রাভেলার আমার এক ট্রাভেলারের সাথে দেখা হয়েছিল যে ট্রাভেলারটা কোথা থেকে এসেছিল ফ্রম অ্যান এন্টিক ল্যান্ড এন্টিক মানে কি কোনো এক অজানা প্রাচীন প্রাচীন তো বলবো না অজানা কোনো এক দেশ থেকে নাকি আসা এক লোকের সাথে আমার দেখা হয়েছিল যে আমাকে বলেছিল দেখো এই যে ইনভার্টেড কমা শুরু এইখানে গিয়ে ইনভার্টেড কমা শেষ হবে ঠিক আছে তো সে কি বলেছিল আমাকে যে টু ভাস্ট অ্যান্ড ট্রাঙ্কলেস লেকস অফ স্টোন স্ট্যান্ড ইন দ্য ডেজার্ট মরুভূমির মধ্যে বিশাল 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 দুইটা পা দাঁড়িয়ে আছে ট্রাঙ্কলেস মানে বুঝো তো স্যার কাটা এরকম বোঝায়। ট্রাঙ্কলেস মানে যার উপরের অংশ নাই বডি ট্রাঙ্ক মানে মাজা বা কোমর থেকে উপর অংশটা বোঝায় হ্যাঁ দেখো ট্রাঙ্ক অফ হিউম্যান বডি এই যে এই অংশটুকু হ্যাঁ এই যে কোমর বা মাজার এই অংশ থেকে উপর পর্যন্ত ট্রাঙ্ক বলাই তাহলে ট্রাঙ্কলেস কেন কারণ এর কি উপরের অংশ কি আছে এই যে পায়ের উপরে থেকে আর নাই এই দুটা পা দাঁড়িয়ে আছে ভাস্ট বিশাল বিশাল দুইটা পা মরুভূমির মধ্যে দাঁড়িয়ে আছে আর কি হচ্ছে নিয়ার দেম অন দ্য স্যান্ড আর বালির মধ্যে বালির উপরে তাদের কাছাকাছি পায়ের দুটার কাছাকাছি বালির উপরে পড়ে আছে কি হাফ সাঙ্ক আর শ্যাটার্ড ভিসেস লাইস শ্যাটার্ড মানে কি ভেঙে টুকরা টুকরা হয়ে যাওয়া তাই তো এই যে ভেঙে পড়ে থাকা তার যে ভিসেস মানে কি মুখমণ্ডল কি হয়েছে বালির ভিতরে অর্ধেক পুঁতে আছে হাফ সাঙ্ক হয়ে আছে ঠিক আছে পুঁতে আছে ঠিক বুঝতে পারছো এই যে হ্যাঁ দেখো এই যে এটা মনে করো ভেঙে পড়ে আছে এই যে এটা তো একটা ইয়ে দেখাচ্ছে এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে হাফ সাঙ্ক হয়ে আছে শ্যাটার্ড মানে কি ভেঙে চুরমার হয়ে যাওয়া মাথা বা মুখমণ্ডল পড়ে আছে হুজ ফ্রাউন কিন্তু তার মুখমণ্ডলের যে চিত্রটা দৃষ্টি থেকে বোঝা যাচ্ছে কি সে নিজেকে খুবই শক্তিশালী মনে করতো নাকি হ্যাঁ নিজেকে খুবই কেন মনে করতো বলো সর্বে সর্বা মনে করতো তাই সেটাই বলছে যে ভিসেস মানে কি মুখমণ্ডল মুখমণ্ডলের যে ভিসেসের যে ফ্রাউন মানে কি একটা ভ্রুকুটি করা মুখ
অ্যান্ড রিঙ্কেল লিপ, অনেক সময় আমরা অন্যকে যখন ছোট করি বা খাটো করি তখন কি করি আমরা ঠোঁটকে কেমন করি একটু বাঁকা করি না, সে রিঙ্কেল লিপড অ্যান্ড স্নিয়ার অফ গোল্ড কমান্ড, স্নিয়ার অফ কোল্ড কমান্ড, কোল্ড কমান্ড মানে কি, কমান্ডের একটা চিহ্ন যেন তার মুখের অবয়বের মধ্যে আছে, মানে সে যেন নিজেকে সর্বা শক্তিশালী মনে করে আর অন্যদেরকে আদেশ দেয়, কমান্ড করে। এবং এমন তাহলে মুখমণ্ডলের তার ফ্রাউনিং, রিঙ্কেল লিপ, স্নিয়ার অফ কোল্ড কমান্ড, এই সব কিছু যেন মনে করিয়ে দিচ্ছে যে টেল দ্যাট ইটস স্কাল্পচার ওয়েল দোজ প্যাশন রেড, যে এইটা তৈরি করেছিলেন, যে স্কাল্পচারটা তৈরি করেছিলেন তিনি যেন খুব ভালো মতোই কী করতে পেরেছিলেন, ওই ব্যক্তির প্যাশনগুলোকে পড়তে পেরেছিলেন, যেটা এখনও হুইচ ইয়েট সারভাইভ, যে প্যাশনটা এখনও তার মুখমণ্ডলে আছে, স্ট্যান্ড অন দিস লাইফলেস থিংস, এই লাইফলেস থিংসের মধ্যে সেই প্যাশনগুলো যেন পুরো স্ট্যাম্প করা আছে, লাগিয়ে দেওয়া আছে, তার মুখের দিকে তাকালেই বোঝা যায় যে সে নিজেকে কি মনে করত। ঠিক আছে তো? জি স্যার। হ্যাঁ, মানে তার ফেসই বলে দিচ্ছে। যেমন আমরা বঙ্গবন্ধুর যে ইয়েটা পাই, হাত তুলে, হ্যাঁ, এক আঙুল উঁচিয়ে তিনি যে 7 মার্চের ভাষণ দিচ্ছিলেন, তার সেই ইয়াটা, মূর্তিটা বা তার সেই অবয়বটা কি আমরা বিভিন্ন ইয়াতে পাই না, মুরালে, বলো, তার সেই দৃষ্টিভঙ্গিটা আছে না? জি স্যার। ওই রকম ভাবে একদম তার মুখমণ্ডলে ওই চিত্রটা যেন আঁকা আছে, এবং এমনভাবে আঁকা আছে, তখন তো ক্যামেরা দিয়েছিল, আর এর আগে কি ক্যামেরা ছিল যখন এর কথা বলা হচ্ছে? এটা কি করা হতো? পাথর কেটে খোদাই করে তৈরি করা হতো। তাহলে বুঝতে পারতেছো যে একজন স্কাল্পচার কতখানি মানে মেন্টালি কি হতে পারে, মানে খুবই পাওয়ারফুল হতে পারে, যে একটা ইমেজকে সে তার ব্রেনে নিতে পারে এবং তারপরে সেই ইমেজটাকে সে কম্পিউটারের মতো করে প্রিন্ট করতে পারে, নাকি? জি স্যার। প্রিন্ট করে দিতে পারে। তাহলে ওইরকম প্রথমে সে দেখেছে, দেখার পর প্যাশনটা সে পড়ে তারপরে পাথর খোদাই করে সেটা সে পাথরের উপরে তার ইমেজটা তুলে ধরেছে। তাই বলতেছে সেই স্কাল্পচার যেন সে প্যাশনগুলোকে খুব ভালো মতো পড়তে পেরেছিলেন, এবং সেগুলো এখনও সে মুখের উপরে সারভাইভ করতেছে, এমনভাবে সারভাইভ করছে যেন স্ট্যাম্প করা আছে, পুরো লাগিয়ে দেওয়া আছে, যে ভেঙে গেছে অর্ধেক, তারপরও তার সেই ফ্যাশনটা, তার যে মুখমণ্ডলের যে ভঙ্গিমাটা, সেটা এখনও টিকে আছে। শুধু মুখমণ্ডলের ভঙ্গিমা নয়, হয়তো দ্য হ্যান্ড দ্যাট মকড দেম, ঠিক আছে, সে হাত উঁচিয়ে আদেশ দেওয়ার মতো করে, অ্যান্ড দ্য হার্ট দ্যাট ফেড, তাহলে যে প্যাশনগুলো হাত দিয়ে তুলে ধরতো আর হৃদয়ে সেইগুলোকে অনুভব করতো, ফেড মানে অনুভব করা, সেই প্যাশনগুলো সে মুখমণ্ডলে তুলে ধরেছিল। তাহলে এটা গেল তার চিত্র, তার অবয়বের ব্যাপার। এছাড়াও অন দ্য প্যাডেস্টাল মানে বুঝি তো, প্যাডেস্টাল মানে কি, এই যে এইটা যার উপরে মূর্তিটা বসানো, ঠিক আছে, এটাকে বলে পেডেস্টাল, বা কি বলা হয়, বেজ নাকি, বা ফাউন্ডেশন বলা হয়। তাহলে সেই বেজের নিচে এই জায়গায় লেখা আছে, কি লেখা আছে দেখো, দিস ওয়ার্ডস অ্যাপেয়ার, এই লেখাগুলো দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে, মাই নেম ইজ ওজিমান্ডিয়াস কিং অফ কিংস, আমি হচ্ছে ওজিমান্ডিয়াস কিং অফ কিংস। এটা ইডিপাসের মতো মনে হচ্ছে না? ইডিপাসের কি এরকম অহংকার করছিল না, বলো? আমার দেখো মাই নেম ইজ নন অ্যাফার, আমাকে সবাই চিনে, সেই আমি ব্যক্তি তোমাদের সামনে এসেছে তোমাদের বিষয়গুলোকে জানার জন্য। তাহলে কি গর্বিত, কি অহংকারী ব্যক্তি, কিন্তু শেষ সময় কি দাঁড়ালো, অন্ধ ব্যক্তির মতো, ভিক্ষুকের মতো সে দেশ ছাড়া হবে। ঠিক আছে, সেটা বলছে যে মাই নেম ইজ ওজিমান্ডিয়াস কিং অফ কিংস, লুক অন মাই ওয়ার্কস, আমি আমার দেশে কি কি করেছি শুধু দেখলেই বুঝতে পারবা, ইয়ে মাইটি অ্যান্ড ডিসপেয়ার। তাই তো, তোমরা যত শক্তিশালী হও না কেন, আমার কাজ দেখলেই তোমরা কেমন হবা, খুশি হবা না হতাশ হয়ে যাবা? হতাশ হয়ে যাবা যে আমি কি করতে পারি। এইটা কে বলেছিল এই কথাগুলো? ওই যে ট্রাভেলার বলেছিল। আর কি বলেছিল? নাথিং বিসাইড রিমেন্স। তাহলে সেই মূর্তিটা আছে, ভিত্তিটা আছে, মূর্তি ভাঙা পড়ে আছে, আর ভিত্তির উপরে এই কথাগুলো লেখা আছে, তাছাড়া আর আশেপাশে কিচ্ছু নাই। নাথিং বিসাইড রিমেন্স। চারিদিকে কি, রাউন্ড দ্য ডিকে অফ দ্যাট কলোসাল রেক, এই ডিকের চারপাশে শুধু ধ্বংস আর ধ্বংস, বাউন্ডলেস অ্যান্ড বেয়ার, চারিদিকে সীমাহীন শূন্যতা, কোনো গাছ নেই, কোনো বিল্ডিং নেই, কোনো বাড়ি নেই, কোনো পাখি পক্ষী কিচ্ছু নাই, শুধু আছে কি, দ্য লন অ্যান্ড লেভেল স্যান্ডস, শুধু ধূসর বালি, যেটা স্ট্রেস ফার অ্যাওয়ে, দূর পর্যন্ত ছড়িয়ে আছে। ঠিক আছে তো, সে বালি, ধূসর বালি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। দেখো, এখানে আর কোনো গাছ পর্যন্ত নাই, কোনো ঘাস পর্যন্ত নাই, হ্যাঁ, কোনো মানুষ নাই, কোনো বাড়ি নাই, অথচ এখানে একটা রাজ্য ছিল, তাই না? চিন্তা করো তো, বিশেষ করে মহস্তানগড় গেছো সবাই? মহস্তানগড় বা হচ্ছে পাহাড়পুর গেছো কেউ?
জি স্যার। জি স্যার। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভাববা যে এই সময় এটা নাকি এক সময় কি ছিল বলো তো? শহর। এটা এক সময় বিশাল শহর ছিল, ঢাকার থেকে উন্নত শহর ছিল নাকি, যেটা প্রাচীর দিয়ে ঘেরা ছিল, যে প্রাচীরের উপর দিয়ে চায়নার সেই ওয়ালের মতো একটা পুরো ভ্যান গাড়ি যেতে পারবে, সেই ওয়াল দিয়ে ঘেরা একটা উন্নত শহর ছিল। সেই শহরের প্রতিরক্ষার জন্য সে যে গেটটা কি প্রতিরক্ষা দিয়ে তৈরি করা ছিল, কিন্তু সেটা আজকে মরুভূমি। হয়তো গাছপালা আছে মহস্তানগড়ে নাকি, আমরা গাছপালা দেখতে পাচ্ছি, কিন্তু আলটিমেটলি সেখানে সেই যুগের মানুষ সেই ক্ষমতা নেই। এখন অবশ্য ইট মহস্তানগড়ে খুলে পাওয়া ইট টিট দিয়ে ওখানকার মানুষ কিছু বাড়িঘর তৈরি করছে, এটুকুই আমরা দেখতে পাচ্ছি, তাছাড়া কিছু না। কি বুঝতে পারছো? জি স্যার। তাই এই হলো আমাদের কবিতাটা। কি বোঝা গেল? কার সমস্যা ছিল? কি বোঝা গেল? জি স্যার, বুঝতে পারছি। তাহলে দেখো এখানে আমরা যেটা সামেটি একটু পড়ি, বলছে পার্সিপিসিস শেলিস Ozymandias is a powerful sonnet that explored the transience of human power and the inevitable decline of empires. হিউম্যান পাওয়ার এবং কীভাবে সব কিছু একসময় ডিক্লাইন হয়ে যায়। দ্য পোয়েম বিগিনস উইথ দ্য স্পিকার রিকাউন্টিং আ স্টোরি টোল্ড বাই আ ট্রাভেলার ফ্রম অ্যান এন্টিক ল্যান্ড। দ্য ট্রাভেলার ডেসক্রাইব দ্য রুইন্স অফ আ ওয়ান মাইটি স্ট্যাচু in the desert. Two vast trunkless legs of stone still stands upright, while the shattered face lies half buried in the sand. The vases, with its frown, wrinkled lip, and sneer cold command, reveals the arrogance and pride of the ruler it represents. The sculptor skillfully captured these fashions, which continue to survive in the stone long after the king has his empire have vanished. হ্যাঁ, রাজ্য রাজা সব শেষ হয়ে গেছে, কিন্তু তার সেই প্যাশনটা এখনও তার মূর্তিতে জেগে আছে। On the pedestal of the statue are inscribed the proud words, "My name is Ozymandias, King of Kings. Look on my works, ye mighty and despair." The inscription reflects Ozymandias' boastful claim to greatness and power, meant to inspire awe and fear in others. However, the irony lies in the fact that nothing remains of his one grand works, only ruins surrounded by the endless barren desert. The colossal wrecks serve as a stark reminder of the futility of human pride and ambition. এটাই দেখানো হয়েছে। থিমটাও একই কথা, দ্য ইনএভিটেবল ট্রানজিয়েন্স অফ হিউম্যান পাওয়ার অ্যান্ড ফিউটিলিটি অফ প্রাইড অ্যান্ড অ্যাম্বিশন। এইটুকুই। এই কথা বুঝতে পারছো তো নাকি? সরি, আমি একটা কল ধরে নিই। হ্যাঁ, হ্যালো, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছো কবিতাটা। কারো সমস্যা আছে কবিতাটায়? আর কারো? না স্যার। তারপর হচ্ছে দ্য সি ইজ কাম টু নাইট। এটা কি পড়া আছে? না স্যার। স্যার না স্যার। আচ্ছা, এটাও তোমাদের আছে, ডোভার বিচ, ম্যাথিউ আর্নল্ড। এটা থার্ড ইয়ারের একটা কবিতা, অনার্স থার্ড ইয়ারে, ঠিক আছে। এখানে কবিতাটাতে মানে সময়ের সাথে সাথে আমাদের যে অনুভূতি, বিশ্বাস, সম্পর্ক হারিয়ে যাওয়ার বিষয়টা যেমনটা দেখানো হয়েছে এইখানে। আমাদের মধ্যে কি সেই পরিমাণ আগের মানুষের মধ্যে যেমন বিশ্বাস ছিল, আত্মীয়তার বন্ধন ছিল, এখন কি সেরকম আছে বলো তো? না স্যার। হ্যাঁ, সব শেষ হয়ে গেছে। কিন্তু পৃথিবীর সব কিছুকে আগের মতোই চলছে না বলো তো? জি স্যার। অনেক নদী শেষ হয়ে গেছে, নদীগুলো যে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে, এগুলোর জন্য দায়ী কে? পৃথিবীর কোন প্রাণী আছে যার জন্য পৃথিবী ধ্বংসের জন্য দায়ী বলো? মানুষ। হ্যাঁ, অনেক বড় বড় নদী ছিল, আজকে সব খাল হয়ে গেছে, বা কোনো কোনো খাল ছিল, সব কিছু ডুবে মানে কি হয়ে গেছে, ভরাট হয়ে গেছে। এটা আর কোনো প্রাণী করেনি, এটা মানুষ করেছে। আজকে যদি পৃথিবীতে মানুষ না থাকতো তাহলে কেমন হতো পৃথিবীটা? জঙ্গলময় হতো না বলো? এবং হয়তো হাজার হাজার বছরের গাছ টিকে থাকতো, এখনো থাকতো না বলো? জি স্যার। হ্যাঁ, তো এরকম একমাত্র মানুষ ছাড়া পৃথিবীর সব কিছু প্রকৃতির সাথে মিলে থাকে। তো শুধু মানুষই প্রকৃতির মধ্যে থেকেও প্রকৃতির বিরুদ্ধে চলাচল করে কি না বলো? মানুষ নিজের মতো, অন্য সব প্রাণী থেকে মানুষ সম্পূর্ণ ভিন্ন।
এবং সবচেয়ে মানুষের বড় ব্যাপারটা হলো লোভ এবং পজেসিভনেস, সব কিছু নিজের, আমার 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 করতে থাকা, এই জায়গাটা। তো এখানে কবি তার হয়তো বিলাভেড হবে অথবা তার ওয়াইফ হবে, তার সাথে বসে মনে করে কক্সবাজারে একটা হোটেলে, মনে করে সমুদ্র সৈকতের সামনে একটা হোটেলে বসে সামনে সমুদ্র দেখতেছে, হ্যাঁ, আর গল্প করতেছে। কি গল্প করতেছে? বলছে এই যে সমুদ্রের যে ঢেউ, এই ঢেউ কি শুধু আমরাই দেখতেছি বলো তো? এই সমুদ্র ঢেউয়ের বয়স কি শুধুমাত্র 100 বছর, শুধুমাত্র কি 500 বছর, শুধু কি 1000 বছর? বলো, কক্সবাজারের যে ঢেউ হচ্ছে, সমুদ্রের যে ঢেউ, কত দিনের হতে পারে বলো? স্যার অনেক বছরের স্যার। মানে এটা পৃথিবী সৃষ্টি থেকে হতে পারে নাকি? নাকি কেউ হঠাৎ করে নদী সৃষ্টি করে দিল, এরকমটা হবে? অন্তত নদী সমুদ্র এগুলো কি কেউ হঠাৎ করে সৃষ্টি করছে বলো তো? না স্যার। না। না স্যার। তাই বলতেছে এখানে বসে আমরা যে সমুদ্র দেখতেছি, ঢেউ দেখতেছি, এনজয় করতেছি, এখানে বসে হয়তো আরও হাজার হাজার বছর আগে, লাখ লাখ বছর আগে কেউ না কেউ এভাবেই এই যে ঢেউ, এই যে গর্জন, এই যে সমুদ্রের উত্তালতা কেউ না কেউ দেখেছে। হ্যাঁ, তখনকার মানুষের সাথে এখনকার মানুষের সম্পর্ক কি? নদী এখনও তেমনই আছে, ঢেউ এখনও তেমনই আছে, শুধু আমরা কেমন হয়েছি। হ্যাঁ, এবং এই ঢেউয়ের মধ্য দিয়ে তিনি কি যেন শুনতে পাচ্ছেন। তাই বলে দেখো, দ্য সি ইজ কাম টু নাইট, আজকে সমুদ্রটাকে শান্ত মনে হচ্ছে। দ্য টাইড ইজ ফুল, জোয়ার চলছে। অ্যান্ড দ্য মুন লাইজ ফেয়ার আপন দ্য স্ট্রেটস। স্ট্রেট মানে বুঝো তো? প্রণালী, প্রণালী বুঝি আমরা, বলো জি স্ট্রেট বুঝো? স্যার। বলো তো স্ট্রেট কি? স্যার প্রণালী স্যার। হ্যাঁ, প্রণালী বলতে কি বোঝায়? স্যার দুটি শহরকে আলাদা করে আর নদীকে যুক্ত করে। হ্যাঁ, প্রণালী হচ্ছে এমন একটা খাল বা নদীর মতো বা হচ্ছে জলপথ, তাই তো, যেটা কি করে দুইটা ভূমিকে আলাদা করে, তাই তো, দুইটা ভূমিকে আলাদা করে এবং দুইটা জলপথকে এক করে। যেমন এক করে। যেমন এটা যদি আমরা খেয়াল করি, তাই না? এই জায়গায় একটু খেয়াল করতো, এই যে মনে করো এদিকে হচ্ছে পার্সিয়ান গালফ আর এদিকে হচ্ছে গালফ অফ ওমান। তাহলে এই যে জায়গাটুকু আছে, এটা কি এই জায়গা থেকে এই জায়গা কি পৃথক করছে না? বলো, পৃথক করছে। আর এই অংশের সাথে এই অংশের সাথে জুড়ে দিয়েছে। ঠিক যেমনটা ঘটেছে ফ্রেঞ্চ কোস্টে। ফ্রেঞ্চ কোস্ট কোন জায়গায়? আমাদের ইউরোপ কান্ট্রিতে, তাই তো? সরি, এবার পুরো ম্যাপটা উপর নিচ হচ্ছে না কেন? এই যে এখানে দেখো, এই যে এটা হচ্ছে কি ইংল্যান্ড, তাই তো? এটা হচ্ছে ইংল্যান্ড। ইংল্যান্ডের এইখানে খেয়াল করো, এই জায়গায় হচ্ছে এটা হচ্ছে কি ফ্রান্সের কোস্ট, এটা হচ্ছে ফ্রান্স, কিন্তু এই সাইডে হচ্ছে ফ্রান্স, এই যে ফ্রান্সের এই যে ক্যালেইস। আর এইখানে আছে কি ডোভার, এই যে ডোভার দেখতে পাচ্ছ? ইংল্যান্ডের হচ্ছে কি ডোভার, আর এটা হচ্ছে ফ্রান্সের শহর। এইটা হচ্ছে প্রণালী, যে স্ট্রেট অফ ডোভার। তাহলে ডোভার কী করেছে? ফ্রান্স এবং ইংল্যান্ডকে আলাদা করেছে, আর এই যে নর্থ সি এর সাথে আটলান্টিক সি এর যুক্তকরণ করেছে, এই জন্য স্ট্রেট ব্রজ। তাহলে এখান থেকে কবি দেখতে পাচ্ছেন, কবি কোন দেশে আছেন এখন? ইংল্যান্ডে আছেন, ডোভারে আছেন নাকি ক্যালেইসে আছেন? কোথায়? ইংল্যান্ডে। হ্যাঁ, এই যে ডোভারে, এই ডোভারে একটা সৈকতে বসে তিনি এইখানের লাইটগুলো দেখতেছেন। তাই বলছে দেখো, হ্যাঁ কি বলছেন এখানে দেখো, দ্য টাইড ইজ ফুল, দ্য মুন লাইজ ফেয়ার আপন দ্য স্ট্রেট অন দ্য ফ্রেঞ্চ কোস্ট, দ্য লাইট গ্লিমস অ্যান্ড ইজ গন। হ্যাঁ, ফ্রেঞ্চ কোস্টের দিকে, হ্যাঁ ফ্রান্সের দিকের আলো কখনো দেখা যাচ্ছে, কখনো চলে যাচ্ছে। মানে ওই যে বাতাসের কারণে কি হয়, মিটিমিটি করে না, যে দেখাচ্ছে যে মানে জলীয় বাষ্পের কারণে কখনো আলো দেখা যায়, কখনো দেখা যায় না বাতাসের গতিবিধির কারণে। এই জন্য বলছে কখনো ব্রাইট দেখা যাচ্ছে লাইট ফ্রেঞ্চ কোস্টে। এছাড়াও দ্য ক্লিফস অফ ইংল্যান্ড স্ট্যান্ড, আর দূরে ওই যে পাহাড়ের চূড়াগুলো দাঁড়িয়ে আছে, গ্লিমারিং অ্যান্ড ভাস্ট, যার উপর চাঁদের আলো পড়ে চকচক করতেছে এবং বিশাল হয়তো জুড়ে এলাকা জুড়ে তারা অবস্থান করতেছে। আউট ইন দ্য ট্র্যাঙ্কুইল ওয়ে, সেগুলো কোথায় আছে? এই যে বে মানে বুঝি তো আমরা, উপসাগর। হ্যাঁ বঙ্গোপসাগর। হ্যাঁ, উপসাগরের মতো নাকি, এই যে এরকম কোনা টাইপের যেটা ভিতরে ঢুকে গেছে, মূল সাগর থেকে একটু ভিতরে ঢুকে যাওয়া, হ্যাঁ এটাকে বোঝাচ্ছে। আর কি বলছে? কাম টু দ্য উইন্ডো, অতএব তুমি আসো, সুইট দ্য নাইট এয়ার, হ্যাঁ রাতের বাতাসটাও কি মধুর। অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে,
স্প্রে মানে বুঝো তো ওই যখন ফেনা, যখন সমুদ্র ঢেউ একসাথে জুড়ে যায় তখন কি ফেনা তৈরি হয় না সাদা? বলো, চারিদিকে কোনো লাইট নাই, চাঁদের আলো যখন ওই ফ্যানের উপরে পড়ে মনে হয় বিশাল একটা সাপ যেন উড়ে চলে আসতেছে সমুদ্রের পানির উপর দিয়ে, ভেসে চলে আসতেছে, এরকম মনে হয়। তাই সেটা বলতেছে যে অনলি ফ্রম দ্য লং লাইন অফ স্প্রে হোয়ার দ্য সি মিটস দ্য মুন ব্ল্যাঙ্কস ল্যান্ড, যে স্প্রে এসে কি হচ্ছে, সমুদ্র যেন আশ্রে পড়তেছে এই সমুদ্র সৈকতের উপরে, যেখানে চাঁদের আলো পড়তেছে। হ্যাঁ, অতএব দেখতে খুবই সুন্দর লাগতেছে। অতএব তুমি আসো, লিসেন, ইউ হেয়ার দ্য গ্র্যান্টিং রোয়ার অফ পেবলস। আর এই যে ঢেউয়ের সাথে সাথে, আমাদের তো তাও বালুময় তীর, আর অন্যান্য দেশে তো সবসময় বালু না, ওখানে পাহাড়, তাই তো, মানে নুড়ি পাথর এগুলো থাকে। ওই ঢেউয়ের সাথে সাথে পাথর ভেসে চলে আসে সমুদ্র সৈকতে, আবার যখন পানি নেমে যায় আবার পাথরগুলো পিছনের দিকে সরে যায়। তো এক ধরনের সাউন্ড হয়, রোয়ারিং সাউন্ড, গ্র্যান্টিং রোয়ারিং। দেখো, হ্যাঁ, তাহলে হচ্ছে হেয়ার দ্য গ্র্যাটিং, তাহলে হচ্ছে গ্র্যাটিং রোয়ার অফ পেবলস হুইচ দ্য ওয়েভস ড্র ব্যাক অ্যান্ড ফ্লিং, যেখানে সমুদ্রের পানির ওয়েভের কারণে একবার পাথরগুলো ছুটে চলে আসতেছে সমুদ্র সৈকতের দিকে, আবার পিছনে চলে যাচ্ছে পানির টানে। এইভাবে দেখো, অ্যাট দেয়ার রিটার্ন, তারা প্রথমে ফিরে আসতেছে, আপ দ্য হাই স্ট্র্যান্ড বিগিন অ্যান্ড সিজ অ্যান্ড দেন এগেইন বিগিন। এইভাবে ঢেউগুলো সমুদ্র সৈকতে আশ্রে পড়তেছে, কিছুক্ষণ থেমে থাকতেছে, আবার যেন পানিগুলো আবার চলে আসতেছে, যেটা সমুদ্র সৈকতে গেলেই দেখতে পাবো না, যেটা কুয়াকাটা হোক বা কক্সবাজারে হোক গেলেই হোক আমরা দেখতে পাই যে ঢেউগুলো হঠাৎ করে ফুসে উঠতেছে, আশ্রে পড়তেছে, আবার মিলিয়ে যাচ্ছে, আবার কিছুক্ষণ আবার ফুসে উঠতেছে, আবার মিলিয়ে যাচ্ছে। এভাবেই সভ্যতা কি বলতো, হঠাৎ করে তৈরি হয়েছে, সভ্যতার উত্তালতা তৈরি হয়েছে, আবার সেই সভ্যতা একসময় ধ্বংস হয়ে গেছে, যেটা মহাস্থানগড় নাকি। বা এই যে ওজিমান্ডিয়াস পড়লাম না, বলো, একসময় কি হয়েছে, ওখানে এক সভ্যতা ছিল, সেই সভ্যতা বিশাল শক্তিশালী সভ্যতা ছিল, যেটা গ্রিক সভ্যতা, রোমান সভ্যতা। একসময় কেমন ছিল বলো, বিশাল শক্তিশালী না, জ্ঞান বিজ্ঞানে সব কিছু তারা উন্নত ছিল। আজকে কি গ্রিসের বা রোমের নাম শোনা যায় খুব একটা জ্ঞান বিজ্ঞানে? বলো, না স্যার। শোনা যায় না। তাহলে তাদের সেই প্রাইড ফুল ছিল, সেটা শেষ হয়ে গেছে। তারপর হচ্ছে উইথ ট্রিমিউলাস কেডেন্স স্লো অ্যান্ড ব্রিং দ্য ইটার্নাল নোট অফ স্যাডনেস ইন। তাহলে এই যে পানির আসা যাওয়া, এর ভিতরে যে সাউন্ড হচ্ছে স্লোলি, একটা ইটার্নাল নোট অফ স্যাডনেস যেন আমি শুনতে পাচ্ছি, এখানে যেন একটা স্যাডনেসের একটা সুর যেন প্রবাহিত হচ্ছে। ঠিক এখানে বসেই দেখো, সফোক্লিস লং এগো, সফোক্লিস কে বলো? স্যার গ্রিক। হ্যাঁ, গ্রিক রাইটার, প্লে রাইট, ইডিপাস রেস্কের রাইটার নাকি, তিনিও যেন জি স্যার। হার্ড ইট অন দ্য এজিয়ান, এই ধরনের ঢেউ, এই ধরনের সামুদ্রিক ঢেউয়ের সাউন্ডের মাধ্যমে ইটার্নাল নোট অফ স্যাডনেস তিনিও যেন শুনতে পেয়েছিলেন। অ্যান্ড ইট ব্রট ইন টু হিজ মাইন্ড, আর এটাই হয়তো তার মনে এই তত্ত্বটাই নিয়ে এসেছিল, দ্য টার্বিড এভ অ্যান্ড ফ্লো অফ হিউম্যান মিজারি, যেমনটা ইডিপাস রেস্ক। হ্যাঁ, ইডিপাসের কি ছিল এক সময়, সেই যৌবন, হ্যাঁ, সেই জোয়ার, তাই তো, সে চলে আসলো, এসে রাজ্য শাসন করলো থিবসের। তারপরে কি হলো বলো, তারপরে জোয়ার শেষ হয়ে গেল, মানুষ কি হয়ে গেল, সময়ের সাথে সাথে পুরো মিলিয়ে গেল, তাকে আর কোথাও পেলাম না, এরকম আর কি। হ্যাঁ, যে তিনি যেন এই তত্ত্বটাই, এই সমুদ্র যেন এই তত্ত্বটা তার মাথায় নিয়ে এসেছিল, এই থিওরিটাই বা এই থিমটা তার মাথায় নিয়েছিল, যে একসময় জোয়ারের মতো মানুষের জীবন একসময় ফুল থাকে, তারপরে আস্তে আস্তে যখন আবার টাইড নেমে যায়, তাই তো, এভ হয়ে যায়, তখন আবার সব মিলিয়ে যায় সময়ের সাথে সাথে। ঠিক ওজিমান্ডিয়ার যে থিওরিটা এখানে প্রয়োগ করা হচ্ছে। সুতরাং উই ফাইন্ড অলসো ইন দ্য সাউন্ড আ থট। তাহলে সফোক্লিস আজ থেকে হাজার হাজার বছর আগে যে থট তিনি পেয়েছিলেন, আমরাও সেই একই থট পাচ্ছি। দেখো, উই ফাইন্ড অলসো ইন দ্য সাউন্ড আ থট হিয়ারিং ইট বাই দিস ডিস্ট্যান্ট নর্দার্ন সি। তিনি হয়তোবা সেই গ্রিকের এজিয়ান সিতে তিনি পেয়েছিলেন শুনতে, আমরা হয়তো এই নর্থ সিতে বসে এটা শুনতেছি। তিনি হয়তো শুনেছিলেন ওই গ্রিসে, নাকি গ্রিস কোথায় অবস্থিত, দেখো বঙ্গোপসাগর, মেডিয়ান সি, দেখো এই হচ্ছে ইংল্যান্ড, এই হচ্ছে নর্থ সি, নর্থ সি এর সাউন্ডে কবি তিনি যেন সেই থটই পাচ্ছেন, যেটা এই যে গ্রিসের এজিয়ান সিতে পেয়েছিল কেডা বলো, সফোক্লিস নাকি। এই তো অ্যাথেন্স, এই যে এখানে এজিয়ান সি ছিল, যে এখন আর নাই, হয়তো ওটা অন্য নামে পাচ্ছি আমরা। দেখো, আয়োনিয়ান সি, এজিয়ান সি, এগুলো সব একসময় পরিচিত ছিল, মেডিটেরিয়ান সি। তাহলে সফোক্লিস এখানে বসে এই যে, তাই তো, জোয়ার ভাটার সাউন্ড শুনে
যে থট তার মাথায় ঢুকেছিল এই উত্তর সাগরের এই ঢেউয়ের তালে সেই সাউন্ড শুনে কবির মাথায় ওই একই চিন্তা ঢুকে যাচ্ছে যে কেমন কি চিন্তা, যে মানুষের জীবনে কখনো জোয়ার আসে, জন্মের পর একসময় জোয়ার আসে, যে জোয়ার মানে কি জায়গায় বলো, জোয়ার মানে কি ইউথ নাকি, ইউথ, আর ভাটা মানে কি এই যে বৃদ্ধ বৃদ্ধ হয়ে যাওয়া, মানুষ মারা যাওয়া, হ্যাঁ এটাই বল। তাই দেখো সামনেটি একটু পড়ি। দ্য ওপেনিং স্টেঞ্জা অফ ম্যাথিউ আর্নাস প্রেজেন্টস আ ভিভিড ডেসক্রিপশন অফ আ কাম অ্যান্ড পিসফুল নাইট বাই দ্য সি, while also suggesting deeper emotions of sadness and reflection. The poet begins by observing the natural beauty of the scene. The sea is calm, the tide is full, and the moonlight spreads across the strait. From his vantage point at Dover, he can see the distant lights on the French coast fading in and out, while the great white cliffs of England glimpse in the tranquil way. The night air is sweet and the atmosphere seems serene and quiet. However, this outward calmness is soon disturbed by the sound of waves. The poet draws attention to the grating roar of pebbles being pulled back and flung up again by the retreating and returning waves. This continuous rhythm, with its slow and trembling cadence, carries for him an eternal note of sadness. This natural music of the sea becomes a symbol of human sorrow and transience. Arnold then recalls that the ancient Greek tragedian Sophocles long ago heard the same sound of the sea on the Aegean coast. To Sophocles, the waves brought thought of the turbid ebb and flow of human misery. In the same way, Arnold finds in the northern sea by Dover the same melancholic truth. Thus, that beneath the beauty of nature, the poet hears a universal message of suffering and loss, linking the ancient world with his own time. কি বুঝতে পারছো? জি এখানে স্যার বলছে কি থিমটা হচ্ছে দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য ইটার্নাল বিউটি, এক্সটার্নাল বিউটি অফ নেচার অ্যান্ড দ্য ইনার রিয়েলিটি অফ হিউম্যান সাফারিং। এটা দেখেছি। ওকে, তাহলে এই হলো আমাদের ওটা। তারপরে কি আছে, শ্যালাই কম্পেয়ার দিয়ে, এ তো সবার পড়া আছে নাকি, সনেট 18। হ্যাঁ স্যার আচ্ছা, তারপরে টু ড্যাফোডিল পড়া আছে। জি স্যার আচ্ছা আচ্ছা, তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি 13 থেকে 18, এই 6টা, তাহলে টোটাল 18টা পয়েম আমরা কিন্তু দিয়ে ফেললাম নাকি, আর 11টা আছে, 29টা যেহেতু আমি লিস্ট করেছি, এগুলোর মধ্যে মোটামুটি আর কয়েকটা হয়তো পড়লে হয়ে যাবে, আগামী ক্লাসে আমরা শেষ করে ফেলবো, বুঝতে পারছো? এর মধ্যে আমাদের এখান থেকে মোটামুটি এই পর্যন্ত সব পড়া আছে নাকি, 24 পর্যন্ত। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার পড়া আছে না? জি স্যার। এর ভিতরে ডেথ বি নট প্রাউড পড়া আছে, আছে কি না? ফার্স্ট ব্লো ব্লো ওটাও মনে পড়া ব্লো আছে, ব্লো দ্য উইন্টার উইন্ড পড়া আছে, শি ডুয়েল এবং ওইটাও আছে। এটাও আছে, শুধু হয়তো বা এইটা মানে এই দুটা হয়তো নাই, আর হয়তো যারা নতুন আছে তাদের জন্য এই দুটো এগুলো হয়তো একটু দেখাই দিতে হতে পারে। স্যার 26 আর 27 টেনের বইতে আছে স্যার, ক্লাস 10 এর বইতে। হ্যাঁ হ্যাঁ, এগুলো তো ছোটকালের কবিতা। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক, এই দুটো পড়লে আগামী দিন আমাদের এই রিডিং 3 হয়ে যাবে। তাহলে আমি কিন্তু পড়াই দিচ্ছি এবং কোশ্চেন আনসারগুলো দিয়ে দিচ্ছি, তোমরা একটু পড়বা, কোনো জায়গায় কোনো প্রবলেম থাকলে অবশ্যই এই ক্লাসের মধ্যে জানাবা, মনে থাকবে? তাহলে তোমাদের কাজ হলো পুরো 18 পর্যন্ত, প্রথম থেকে 18 পর্যন্ত। 18 পর্যন্ত বলতে আচ্ছা বাকি শিটগুলো আমি দিয়ে দিব, 24 পর্যন্ত যে আলাদা শিট থাকে, 18 থেকে 6টা 24 কী অবস্থা দেখে আমি দিয়ে দিব। দিয়ে তোমরা একটু পড়ে নিবা, আর পড়া জমায় রাখবে না কিন্তু, মনে থাকবে? জি স্যার স্যার। হ্যাঁ, পড়া জমায় রাখা যাবে না। আচ্ছা, এই যে 19 থেকে। স্যার আমাদের হার্ড কপির কি খবর? হার্ড কপির খবর তো আগেই বলেছি গো, আমার তো খুব বিপজ্জনক অবস্থা, বুঝতে পারছো? সব মিলে হার্ড কপি তৈরি করা খুব টাফ হয়ে যাচ্ছে এখন, কারণ সবগুলো নতুন করে এই যে যেমন এটা নতুন করে মনে করো সাজাতে হয়েছে, এটা এতগুলো করতে একটা সময় যাচ্ছে, তাই না? এখন সবগুলো একসাথে করে এই অল্প সময়ের মধ্যে দেওয়া কি সব সহজ হবে বলো? স্যার আপনার এত কষ্ট করা লাগবে না স্যার, কারণ এগুলো তো ভবিষ্যতে আবার ব্যবহার করতে পারবেন না, কারণ নতুন সিলেবাস। সেটা তো আছেই, সেটাও একটা বিষয় আছে, তার সাথে বিষয়টা হলো এত কিছুই যে আমি করতেছি নতুন মানে এগুলোই করতেছি নতুন করে, মানে আগের যে শিটগুলো ছিল ওইগুলো তো আর হার্ড কপি করে আনলে তো হবে না, সেগুলো তো একটু অন্যরকম করে দেওয়া আছে, তাই না? একদম সরাসরি ওগুলোই করলে দেখাচ্ছে ওখানে তো ওরকম ফর্মাল ওয়েতে নেই, যখন তুমি হার্ড কপি বের করো তখন সেটা একটা ফর্মাল ওয়ে হয়ে যায়, আর ফর্মাল ইয়াটা করতে হলে তোমাকে একটা গুছিয়ে নিয়ে আসতে হয়। তো সেটা আমি করতেছি, যেমন হিস্ট্রিটা করেছি, এখন হিস্ট্রির কোশ্চেন আনসারগুলো করতেছি, যদি ওই দুটো পারি ওই দুটো দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু সবগুলো হয়তো আমি করতে পারবো কিনা আমি বলতে পারতেছি না।
স্যার হিস্ট্রিটা কবে দিতে পারবেন? আর প্রচুর আমি কথা বলেছি একজন যে প্রিন্ট করে দিবে ওটা, দেখে ঈদের জন্য রাখছিল, তো বললো ঈদের পরে যোগাযোগ করবে, দেখে আমি কাল খোঁজ নিয়ে ওটা কি হয়, ঠিক আছে, দিয়ে যদি হয় আমি তোমাদেরকে জানাবো হিস্ট্রির ব্যাপারটা। ওটার স্যার কোশ্চেন এই মাসে কি দেওয়া যাবে হিস্ট্রিটা? এই মাসে হয়তো আজ কয় তারিখ, 25 তারিখ, এর মধ্যে হবে কিনা বলতে পারি, কারণ এগুলো প্রিন্ট করে ওটা আবার দেওয়া, ওখান থেকে আবার একটু যাচাই বাছাই করা, ঠিক আছে কিনা দেখে হয়তো এই মাসে হবে না, সামনের মাসের প্রথম দিকে আমরা হয়তো একটু ভাবতে পারি, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, আর ওটা ওখানে খরচ টরচ দেখানোর পর আমাকে আবার তোমাদের সাথে কথা বলতে হবে, বুঝতে পারছো, আমি তো আর বই বাজারে বিক্রি করার জন্য করব না, বুঝো না। এটা হচ্ছে তোমাদেরকে দেওয়ার জন্য, তো সেই হিসাবে তোমরা আবার কয়জন নিবা, কয় কপি করতে হবে, বেশি কপি হলে হয়তো খরচটা কম পড়বে, আবার দেখা যাচ্ছে যদি কম কপি হয় তাহলে কত খরচ পড়বে, সেগুলো জানায়ে তোমাদের সাথে করে তারপর করতে হবে। কারণ এখান থেকে তো আমার বই বিক্রি করা বা বিজনেসের কোনো উদ্দেশ্য নাই, জাস্ট তোমাদের উদ্দেশ্যে এই কাজগুলো করা। কারণ ওই ফর্মাল ওয়েতে বই বার করাটা অন্তত একজন টিচার হিসাবে বা একটা সরকারি কর্মকর্তা হিসাবে এত সহজে করা যাবে না, বুঝতে পারছো, যেটা অন্যেরা সহজেই করতে পারে, নোট টোট গাইড টাইড বের করে, আমাদের তো সেটা করতে গেলে হবে না, তাই না, আমাদের অনেক বাধা বিপত্তি আছে, এই ব্যাপারগুলো খেয়াল করতে হয়। এই জন্য মোটামুটি একটু ভেবে চিনতে তারপরে কাজগুলো করতে হচ্ছে, যে কিভাবে কি করলে পারে, কি পথে চলবে ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, তো সমস্যা নেই, আমি তো চেষ্টা করতেছি, আর যেহেতু মূল কথা হলো সময়ের সমস্যাটা সবচেয়ে বেশি, হ্যাঁ, সময় পাওয়া, এই যে তোমাদের অনেকগুলো ব্যাচ হয়ে যাওয়া, সবগুলো মেনটেন করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো, আগামী ক্লাসে কথা হবে, ওকে বাই।